supplies the vaccinator and articulatory bodies. But are কিন্তু কিছু না intrinsic muscle of the neck, articulatory bodies. Lower buccal, that এখানে লেখা আছে lower buccal branch, vaccinator articulatory bodies. বক্স করে দেখার বই কি মাসল অফ দ্য নেক বল বাস এই মাসলটা যদি তুই জেনে ফেলিস এই মাসলসের অ্যারাউন্ড দিস মাসলস সমস্ত রিলেশন থাকবে নার্ভের ল্যান্ডমার্ক আচ্ছা কি মাসল অফ দা অ্যাক্সিলা অ্যাক্সিলার কি মাসল কি অ্যাক্সিলার কি মাসল কে বলতে পারবে 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 যেখানে একটা নার্ভ পিয়ার্স করে বল 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 লিবেটোস্ক্যাপুলি এখানে তো পাবি coracobrachialis muscle which supplied by the musculocutaneous nerve and this musculocutaneous nerve pierce this coracobrachialis muscle developmentally মানে যখন তৈরি হচ্ছিল নার্ভটা coracobrachialis এর মধ্যে ঢুকে পড়ে এবং সেটা দেখে তোকে সমস্ত নার্ভ অ্যাক্সিলারি যে আছে আর্টারি নার্ভ সব পড়তে হবে ব্রেকিয়াল প্লেক্সাসের যত নার্ভ আছে আচ্ছা এখানে তো আমরা ব্রেকিয়াল প্লেক্সাস পাবো কোন পার্ট পাবো কোন পার্ট ব্রেকিয়াল প্লেক্সাসের কি কি পার্ট বল আমি এরকম লিখছি বল তোরা বল আমি লিখছি ব্রেকিয়াল প্লেক্সাসের কি কি পার্ট হাউ ব্রেকিয়াল প্লেক্সাস ইজ ফর্ম এটা বল একদম কনসেপশনটা কম আছে তুই বললি কোথায় কোথায় বলছিস কনফিডেন্সের সঙ্গে বলছিস না C5 C6 C7 C8 T1 খুব ভালো কথা স্পাইনাল নার্ভ ভেন্ট্রাল রেমাই আবারও বলছি দুটো রেমাই হয় পেছন দিকে যত ব্যাক মাসলস আছে সব ডরসাল রেমাই করে যত স্পাইনাল নার্ভ বেরিয়েছে সে সার্ভাইকেল হোক থোরাসিক হোক লাম্বার হোক স্যাক্রাল হোক সবারই ডরসাল রেমাই ভেন্ট্রাল রেমাই আছে তোরা পড়েছিস জানিস তাহলে এর শুধু ভেন্ট্রাল রেমাই এই কথাটা বলতে হবে ভেন্ট্রাল রেমাই ভালো কথা এটা কোথায় থাকে এই রুট গুলো নার্ভ রুট বলি তো C5 নার্ভ রুট C6 তার ভেন্ট্রাল রেমাই ফরমেশন করবে ব্রেকেল কোথায় থাকবে নেকে নেকে কিন্তু আমরা পড়েছিলাম কোথায় ব্রেকিয়াল প্লেক্সাস সম্পর্কে নিশ্চয়ই তার মানে কানেকশন আছে তাহলে এগুলো হচ্ছে রুট রুটের পর কি তৈরি করে ব্রেকিয়াল প্লেক্সাস শুধু এখন নয় শুনে রাখ থ্রুআউট ইওর অল মেডিকেল কোর্স এমনকি তুই যখন প্রফেশনালে যাবি প্র্যাকটিস করবি তোকে ব্রেকিয়াল প্লেক্সাস মনে রাখতেই হবে তুই এই সার্ভাইকেল প্লেক্সাস ভুলেও যাস কিছু যায় আসে না কিন্তু ব্রেকিয়াল প্লেক্সাস সব সময় মনে রাখতে হবে লাম্বার প্লেক্সাস সব সময় মনে রাখতে হবে আর স্যাক্রাল প্লেক্সাস স্যাক্রাল এন্ড কক্সিজিয়াল প্লেক্সাস এই তো কয়েকটা প্লেক্সাস আছে প্লেক্সাস অফ নার্ভ যারা ডিস্ট্রিবিউট করছে তোর সমস্ত এরিয়াকে সাপ্লাই করছে এই রুটের পরে কি হবে ট্রাঙ্ক C5 and C6 from the upper trunk C7 continue as a middle trunk C8 T1 lower trunk তাহলে এগুলো ট্রাঙ্ক এবার আমার কোশ্চেন হচ্ছে ট্রাঙ্ক আর রুট হলো তো এবার প্রত্যেকটা কি হবে প্রত্যেকটা ট্রাঙ্ক divides into anterior and posterior এও তাই anterior posterior সমস্ত anterior এই posterior ব্রাঞ্চ গুলো continue as a বল posterior cord all the posterior division of the trunk upper trunk middle trunk and lower trunk as সমস্ত তার ডিভিশন গুলো posterior cord হিসাবে তোর কোথায় আসবে in the axilla cord চলে এলো axilla তাহলে ডিভিশন কোথায় ছিল বল 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 ডিভিশনও axilla-তে আছে root and trunk
and division takes place in the neck. এই জন্য এই পার্টগুলোকে বলা হয় সুপ্রা ক্ল্যাভিকুলার পার্ট। ক্ল্যাভিকেল এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। ক্ল্যাভিকেলের উপরে কিছু পার্ট তৈরি হয় ব্রেকিয়াল প্লেক্সাসের, নিচে কিছু পার্ট তৈরি হয়। নিচে যখন চলে এলো সেটা হচ্ছে কর্ড and branches are present in the axilla, that is called infraclavicular part of brachial plexus, consist of cord and branch. এই ব্রেকিয়াল প্লেক্সাস থেকে অনেক তুই যদি পুরো পড়ে নিস তুই সব বলতে পারিস। হোয়াট ইজ ক্লামকে প্যারালাইসিস, হোয়াট ইজ আর্বস প্যারালাইসিস, পড়েছিস না? হোয়াট ইজ এপথাম ডিফর্মিটি, মানে কার কার জন্য হয়, মিডিয়ান নার্ভের কার্পাল টানেলে। এইবার তো আস্তে আস্তে পড়তে হবে বাবা, সুপিরিয়র এক্সট্রিমিটি ইনফার এক্সট্রিমিটি ভুলে গেলে হবে না, শেষ হয়ে গেলে এগুলো তো পরীক্ষা হবে, এবার মনে রাখতে হবে তো। কার্পাল টানেল সিনড্রোম হলে কোন নার্ভ যায়? মিডিয়ান নার্ভ। আর যদি এই ক্যানেল হয়, গায়ন্স ক্যানাল, আলনা, এই গায়ন্স ক্যানালটা পড়িস তো, এই ক্যানাল দিয়েই আলনা যায়। সুপারফিশিয়াল টু দ্য ফ্লেক্সার রেটিনাকুলাম, ডিপ টু দ্য ফ্লেক্সার রেটিনাকুলাম, মিডিয়ান নার্ভ। একদম মিডিয়ানই থাকবে, মিডিয়ানে তোরা দেখেছিস আপার লোয়ারে। তাহলে এবার আমাদের কোশ্চেন হচ্ছে যে নেকে আমরা, তাহলে নেকে আমরা যখন এই যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল করছি, ইট ইজ দ্য রুট অফ দ্য নেক। ব্রেকিয়াল প্লেক্সাস কোন কোন জিনিসগুলো পাবো? ট্রাঙ্ক, ডিভিশন দেখতে পাবি না, ডিভিশন বিহাইন্ড দ্য ক্লাভিকেল পাবি না দেখতে। রুট এন্ড ট্রাঙ্ক আর প্রেজেন্ট ইন দ্য নেক। তাহলে এবার আমার কোশ্চেন হচ্ছে আপার ট্রাঙ্ক থেকে দুটো ইম্পর্টেন্ট মাসেল বেরিয়েছে, সেই ইম্পর্টেন্ট দুটো নার্ভ বেরিয়েছে, সেই নার্ভ দুটোর নাম কি? ভেরি গুড। আর হে মাসকুলোকিউটিনাস তো পরে ব্রাঞ্চ হবে। কর্ড কটা আছে? হাউ মেনি কর্ডস আর দেয়ার? ল্যাটারাল, মিডিয়াল এন্ড পোস্টেরিয়র। ল্যাটারাল কর্ড কিভাবে ফরমেশন হয়? এত বল, আমি anterior lateral cord, an anterior division of the lower trunk, medial cord, lateral cord। এবার যদি ব্রাঞ্চ জিজ্ঞেস করি কুপকাত হয়ে যাবি, তাই তো? ল্যাটারাল কর্ডের কটা ব্রাঞ্চ? এলএমএল ভেসপা, অনেকদিন আগে একটা গাড়ি ছিল এলএমএল ভেসপা, এই এলএমএল দিয়ে বলতে হবে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, মাস্কিউলোকিউটিনিয়াস নার্ভ, এন্ড এল ফর ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এটা হচ্ছে ল্যাটারাল রুটের, সরি ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ। মিডিয়াল কর্ডের ব্রাঞ্চ একটা বললে হবে না, মাস্কিউলোকিউটিনাস নয়, M4U, ফর নয় ফোর, এখানে ফোর হবে, M4U। হ্যাঁ বল, ঠিক আছে। আরে এখান থেকে যাবে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়ান রুট অফ মিডিয়ান নার্ভ, তারপরে আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম এন্ড আলনার নার্ভ। তাহলে যদি বলে আলনার নার্ভ কোথা থেকে বেরিয়েছে? মিডিয়াল কর্ড। এবার আলনার নার্ভের বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে। তাহলে রুট এন্ড ট্রাঙ্ক পাবো আমরা নেকে। সেই দুটো নার্ভ হচ্ছে নার্ভ টু সাবক্লিভিয়াস, একজন বললো মাসুদ, যেটা সাবক্লিভিয়াস মাসেলসকে সাপ্লাই করে। আমি একটা কোশ্চেন জানতে চাইবো, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সাবক্লিভিয়াস মাসেল? দেখ তোরা এত কঠিন ভাবছিস না, সাবক্লেভিয়াস, তাহলে ক্ল্যাভিকুলারের নিচে সাবক্লেভিয়াস গ্রুপ আছে অন দা আন্ডার সারফেস অফ দা ক্ল্যাভিকেল, সেখানে একটা গ্রুপে সাবক্লেভিয়াস মাসেলস এর অ্যাটাচমেন্ট, সেই মাসেলটাকে যায় দিতে নার্ভ টু সাবক্লেভিয়াস ফ্রম দা আপার ট্রাঙ্ক। আরেকটা হচ্ছে তোরা স্ক্যাপুলাটা মনে কর, স্ক্যাপুলাটা মনে কর,
এরকম করে বন্দুক ধরার মতো স্ক্যাপুলা মনে কর। 3 বর্ডার, 3 অ্যাঙ্গেল, 2 সারফেসেস। আপ সুপিরিয়র বর্ডার যেটা ছিল সেখানে কি ছিল? সুপিরিয়র বর্ডারে কি ছিল? সুপ্রাস্ক্যাপুলার নচ। দি সুপ্রাক্যাপুলার নচ, নচ তো থাকে না, এখানে একটা লিগামেন্ট দিয়ে ফোরামেন তৈরি হয়। এটা একটা ফোরামেন, সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। তাহলে উপরের নামটা কি? ট্রানভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। ট্রানভার্স স্ক্যাপুলার লিগামেন্ট কনভার্টেড দিস নচ ইনটু ফোরামেন। এই ফোরামেন দিয়ে কে কে কি হয়? ফোরামেনটা তো হলো, নচে একটা ফোরামেন হলো, এই ফোরামেন দিয়ে কে পাস করে? আরে নামটা কি বলছি তোরা? এই যে তোরা না অ্যানাটমিতে জাগলারি অফ নেমস, আর কিচ্ছু নেই। আমি তো নাম বললাম সুপ্রাস্ক্যাপুলার, তাহলে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এন্ড ভেসেলস। আমার কোশ্চেন হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এন্ড ভেসেলস এ কে ফোরামেন দিয়ে যায়, কে লিগামেন্টের উপর দিয়ে আসে? বল এক্ষুনি। বল বল বল। না, এটাই কোশ্চেন ছিল। নার্ভ উপর দিয়ে যাবে না, নার্ভ যাবে থ্রু দিস ফোরামেন। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ কোথা থেকে আসছে? ফ্রম দি আপার ট্রাঙ্ক এ নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ along with the nerve to subclavius। এই যে বললি না নার্ভ টু সাবক্লেভিয়াস, আরেকটা মনে পড়ছে না স্যার? সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। দিস সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এই নচের উপর দিয়ে চলে যাবে, সরি নচের ফোরামেন দিয়ে যাবে, নচের উপর দিয়ে কে যাবে? আমি লাল লিখলাম, কে ওটা? কি আটারি? সুপ্রাস্ক্যাপুলার। আরে নেম তো ওটাই বলছি রে বাবা, তোরা কেন মনে রাখার চেষ্টা করছিস কেন? একদম সোজা তো, সুপ্রাস্ক্যাপুলার নচ বলে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। এই আর্টারি যদি ভেতর দিয়ে যেত কি অসুবিধা হতো? কম্প্রেশন হতো। কখন? যখন এই লিগামেন্টটা যদি অসিফাইড হয়ে যেত। অনেক সময় অসিফাই হয়ে যায়। কিরকম নেচারের কায়দা দেখ, নেচার আর্টারিটাকে প্রোটেকশনের জন্য, কারণ নেচার জানে যে এই লিগামেন্টটা অনেক সময় অসিফাই হয়ে গিয়ে বোনস হয়ে যেতে পারে। বোনস নার্ভটাকে অতটা কম্প্রেস করতে পারবে না, কারণ নার্ভ তো কর্ড স্ট্রাকচার, আর আর্টারি কি হলো স্ট্রাকচার। যদি একটু কম্প্রেস করে দেয় কি, আর্টেরিয়াল সাপ্লাই উইল বি কম্প্রোমাইজড। ফলে সেই জায়গাটায় তোর নেক্রোসিস, গ্যাংগ্রিন, ইনফেকশন। সেই জন্য আর্টারি ওপর দিয়ে যায়। এই সুপ্রাস্ক্যাপুলার আর্টারি কার ব্রাঞ্চ? কে বলতে পারবে? হু উইল টেল মি? তার মানে তোমরা সাবক্লেভিয়ান আর্টারি পড়োনি। বলো ভি ফর? আরে ভার্টিব্রাল রে ভাই। দা ভার্টিব্রাল, প্রত্যেকটি সার্ভাইকেল ভার্টিব্রাল ফোরামেন ট্রানভার্সাম দিয়ে উঠছে, উঠে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রাতে এলো, দিয়ে দুটো ভার্টিব্রা ঢুকলো এ দিয়ে ফোরামেন ম্যাগনাম দিয়ে, থ্রু দা ফোরামেন ম্যাগনাম। স্ট্রাকচার পাসিং থ্রু ফোরামেন ম্যাগনাম, কি কি স্ট্রাকচার যাবে? লোয়ার পার্ট অফ মেডালা অবলঙ্গাটা, তারপর ভার্টিব্রাল আর্টারি। বল বল, ভালোই চাঁদা তুলে বলছে। হ্যাঁ, অ্যাক্সেসরি নার্ভ। হ্যাঁ, আর তাহলে স্পাইনাল কর্ড যখন পড়বি, স্পাইনাল কর্ডকে সাপ্লাই করে কে? স্পাইনাল আর্টারি। তার সামনে থাকবে অ্যান্টেরিয়র স্পাইনাল, পেছনে পোস্টেরিয়র স্পাইনাল। দুটো অ্যান্টেরিয়র স্পাইনাল, একটা পোস্টেরিয়র স্পাইনাল। তাহলে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি নিশ্চয়ই ফোরামেন ম্যাগনাম দিয়ে বেরোতে হবে। আর যখন মেডুলা অবলঙ্গাটা এলো, তার সঙ্গে বলে দিবি অ্যালং উইথ দ্য মেনিনজেস। মেনিনজেস নিশ্চয়ই জানিস, সরি, ড্যাপ, ডুরা, অ্যারাকনয়েড, পায়া। আমি একটা কোশ্চেন করব, এই যে ডুরা, সাবডুয়াল স্পেস ইজ দেয়ার বিটুইন দ্য অ্যারাকনয়েড, এখানে স্পেস আছে সাবডুয়াল স্পেস, আবার অ্যারাকনয়েড আর পায়ার মাঝে সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাবডুয়াল স্পেসে কে থাকে? CSF present in the subarachnoid space. তুই যখন একটা নিডল পুশ করছিস, লাম্বার পাংচার করছিস, লাম্বার পাংচার করা হয়তো, এটা তো জানিস সবাই, টু ড্র দা CSF। তো ধর তুই ইউ আর সাসপেক্টিং দ্য পেশেন্ট ইজ এ মেনিনজাইটিস,
সেটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, যে কোনো ধরনের মেনিনজাইটিস হতে পারে। তাহলে তোকে সিএসএফ ড্র করে তোকে ওইটা পাঠাতে হবে ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশনে, মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশনে। তাহলে সিএসএফ যে ড্র করিস, কোথা থেকে ড্র করিস? সাব-অ্যারাকনয়েড স্পেস থেকে। সাব-অ্যারাকনয়েড স্পেস থেকে। তাহলে সাবডুরাল স্পেসে কে থাকবে? সাবডুরাল স্পেসে থাকবে সমস্ত ভেইন, 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 সেরিব্রাল ভেইন, মিডল সেরিব্রাল ভেইন, সব সাবডুরাল স্পেসে থাকবে। সেখানে কোনো সিএসএফ থাকবে না। কি রে, কি বললো? সাব-অ্যারাকনয়েড স্পেসে কে থাকবে? সিএসএফ এর সঙ্গে আর কে থাকবে? আর্টারি, দ্য আর্টারি অফ দ্য ব্রেন। এই যে তোরা পড়েছিলি অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, পড়বি, এখনো পড়িসনি, কারণ ইট ইজ আ ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর এই যে দুটো ভার্টিব্রাল আর্টারি ধর গেল, এইভাবে গেল, ওপরে উঠছে, ওরা জয়েন করলো, ওরা কি আর্টারি করলে? এই দুটো ভার্টিব্রাল আর্টারি জয়েন করে কি করে? ভেরি গুড, বেজিলার আর্টারি। পন্স বলে একটা আছে, জানিস জিনিস? পন্স আমাদের ব্রেনের একটা পার্ট, পন্স, পন্স মেডালা, পন্স মেডালা। সেই লোয়ার বর্ডার অফ দা পন্সে গিয়ে এ বেজিলার আর্টারি তৈরি করলো। লোয়ার বর্ডার অফ দা পন্স, দিস বেজিলার আর্টারি কি তৈরি করবে? পোস্টেরিয়র সেরিব্রাল এন্ড পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তবেই তো তৈরি হবে সার্কেল অফ, পড়বি, উইলিস, উইলিস। এখানে হেমারেজ হয়, অ্যানিউরিজম হয়। কত ধরনের হেমারেজ জানিস রে? ব্রেনের হেমারেজ। সব বাড়িতে তো অনেকের স্ট্রোক হয়ে গেছে, মাথায় হেমারেজ হয়ে। কি কি হেমারেজ হতে পারে? হেমাটোমা আলাদা, হেমাটোমা বা হেমারেজ, ঠিক আছে, হেমাটোমাও বলতে পারিস। বল কি কি হেমারেজ হতে পারে? ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, একদম ব্রেনের ভেতরে ব্লিডিং হচ্ছে, তার মানে নিশ্চয়ই আর্টারি থেকে আসছে, হাই ব্লাড প্রেশার। আর কি হতে পারে? সাব অ্যারাকনয়েড হেমারেজ হতে পারে, সাবডুরাল হেমাটোমা আর সাবডুরাল হেমারেজ হতে পারে। এখানে কিন্তু ভেন ছিঁড়বে, সাবডুরাল হেমারেজ ভেন, সাব-অ্যারাকনয়েড হেমারেজ আর্টারি ছিঁড়তে হবে। তো রাপচার অফ দ্য আর্টারি বা ইনজুরি টু দ্য আর্টারি, সাবডুরাল ভেইন। আর যদি এইটা হয়, সেখানে কোন আর্টারি ছিঁড়বে? স্ক্যালপেল লেয়ার কি? স্কিন, কানেকটিভ টিস্যু, ওই যে গ্যালিয়া অ্যাপোনিউরেটিকা স্যার বলছিলেন আজকে, or epicranial aponeurosis, occipitofrontalis muscles aponeurosis. This loose areolar tissue or subaponeurotic tissue, it is the dangerous layer of the scalp. ফলে স্ক্যাল্প হেমাটোমা হয়। আর পি হচ্ছে পেরিক্রেনিয়াম। এখানে যে ডিপ্লয়িক ভেন গুলো আছে বা স্ক্যাল্প ভেন, এমিসারি ভেন, তার রাপচার হয়, তখন ব্লিডিং হয়, সেটাকে বলা হয় স্ক্যাল্প হেমাটোমা। অনেকে দেখবে এরকম ফুলে গেছে, এক্সট্রাডুরাল হেমাটোমা। এক্সট্রাডুরাল হেমাটোমা সাধারণত, বা এপিডুরাল হেমাটোমা, ইডিএইচ বলা হয়। এই সাবডুরাল হেমাটোমার পেশেন্ট দেখেছিস? লুসিড ইন্টারভেল, যখন পড়বি তখন এই কথাটা সবসময় পড়বি, লুসিড ইন্টারভেল। মানে পেশেন্ট কেস অফ সাবডুরাল হেমাটোমা, শুয়ে আছে তো, একটুক্ষণ পরে উঠে দেখছিস তোর সঙ্গে টকাটক কথা বলছে, একদম সুন্দর কথা বলছে, তারপরে ইট গোজ টু দ্য কোমা। এটাকে লুসিড ইন্টারভেল। মানে একটা ব্রিফ পিরিয়ডের মধ্যে সে তোকে একদম স্বাভাবিক কথা বলবে, সমস্ত কিছু, তার নাম ধাম সব বলে দেবে। এটাকে বলে লুসিড ইন্টারভেল। এটা সাবডুরাল হেমাটোমায় দেখা যায়। আর সাব-অ্যারাকনয়েড হেমারেজ, ইট ইজ দ্য ওয়ার্স্ট হেডেক ইন লাইফ। যদি কারো হয়,
এই হেডেক আর কারো মানে যার হয়েছে সাবঅ্যারাকনোইড হেমারেজ সেই বুঝতে পারবে যে কি পরিমাণে হেডেক হতে পারে। একই একই জিনিস, কালেকশন অফ ব্লাড, সেটা সাবডুরাল স্পেসে হতে পারে, সাবঅ্যারাকনোইড স্পেসে হতে পারে, ব্রেনের ভেতরে হতে পারে ইন্টারসেরেব্রাল হেমারেজ। যদি সাবডুরাল বা সাবঅ্যারাকনোইড হয় কি অপারেশন করা হয় জানিস? কেউ বলতে পারবি? বার হোল ক্রেনিওটমি। তার মন নজরটা মনটা এদিকেই আছে, বার হোল ক্রেনিওটমি। আচ্ছা তোরা তো ব্লাডের জিনিস বলি, তাহলে সিএসএফ কোথায় থাকে? সিএসএফ এর রাস্তা কোথায়? সিএসএফ কে তৈরি করে? আচ্ছা হাতে কটা ভেন্ট্রিকেল আছে? কটা ফোর চেম্বার হার্ট, টু ভেন্ট্রিকেল, টু অ্যাট্রিয়াম। ব্রেনে কটা ভেন্ট্রিকেলস আছে? এটা তো পড়ার জন্য পড়তে হয় না, ব্রেনে ভেন্ট্রিকেল কটা আছে? চারটে। ল্যাটারাল ভেন্ট্রিকেল, একটা থার্ড ভেন্ট্রিকেল, একটা ফোর্থ ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেল থাকবে সেরিব্রাল হেমিস্ফিয়ারে, থার্ড ভেন্ট্রিকেল থাকবে হাইপোথ্যালামাসে, ফোর্থ ভেন্ট্রিকেল থাকবে সেরিবেলামে। তাহলে এই ভেন্ট্রিকেল গুলো কি নিয়ে যায়? সিএসএফ, cerebrospinal fluid, এপেন্ডাইমাল সেল অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেলে তৈরি হয়, আবার ও অ্যাবজর্পশন হয়ে সাইনাসে চলে যায়। ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাস বা ডুরাল ভেনাস সাইনাস, নামগুলো মনে পড়ছে? হ্যাঁ, কি 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 না কি কি সাইনাস আছে দেখি কার মনে আছে? ভেরি গুড, সিগময়েড, একটা বলেছে ভালো, সিগময়েড সাইনাস। আর ট্রানভার্স সাইনাস, ও বললো ট্রানভার্স সাইনাস, এটাকেও আমি বলবো ঠিক আছে। হ্যাঁ এইগুলোই তো, সেগুলো বল। তুই তো ট্রানভার্স বললি, ও সিগময়েড বললো। আর ঠিক আছে, আর আর আচ্ছা তোরা প্যারাইটাল বোন পড়েছিস? হ্যাঁ, প্যারাইটাল পড়িসনি? একটা সোজা বোন, চারটা অ্যাঙ্গেল, চারটা বর্ডার, একদম সোজা বোন, একটা আউটার সারফেস, একটা সেরিব্রাল সারফেস। এটা আবার না, এটা প্যারাইটাল দেখতেই হবে না, পড়া হয়ে যাবে। হিস্টোলজি আর হচ্ছে না তোদের, সেটা কবে, কোন দিন? বুধবার তো প্রবাসের নেই। ফ্রন্টাল পড়া হয়েছে? অক্সিপিটাল পড়া হয়েছে? বোনস অ্যাজ এ হোল বোন, এই স্কাল পড়েছিস? জুগুলার ফোরামের নাম শুনেছিস? আর কি কি ফোরামেন বা ফিসার বা ক্যানাল বা ক্যানালিকুলাস, কিছু নাম মনে আছে? অনেকগুলো হতে পারে। ফার্স্ট হতে পারে ফিসার। ফিসার বললে একটি নাম পড়বে সুপিরিয়র অরবাইটাল ফিসার, অ্যান ইনফিরিয়র অরবাইটাল ফিসার। ফোরামেন বললেই তুই বললি অপটিক ফোরামেন হবে না, অপটিক ক্যানাল হয়, ক্যানাল হয়। ফোরামেন কি কি হতে পারে? ভেরি গুড, কে পাস করে? এক্সিট অফ ফেসিয়াল নার্ভ, খুব সোজা, along with the stylomastoid branch of occipital artery. Supraorbital foramen, ফিসার, এই তো বললাম ফিসার, ফিসার, ক্যানাল, ফোরামেন। আর ইন্ট্রাঅরবিটাল ফোরামেন, মেন্টাল ফোরামেন, ম্যান্ডিবুলার ফোরামেন, এরকম তো অসংখ্য ফোরামেন আর এই ফিসারে ভর্তি। কেন রাখা আছে ওদের?
আরে বাবা, এক্সিট অফ সামথিং। এইরকমই একটা এরকম ওভাল ফোরামেন থাকে, তার নাম হচ্ছে ফোরামেন ওভেল। আবার ফোরামেন রোটান্ডাম আছে, ফোরামেন ল্যাসেরাম আছে, ফোরামেন স্পাইনোসাম আছে। এগুলো সব স্ফেনয়েড পড়ানোর সময়, স্ফেনয়েড তো বাটারফ্লাইয়ের মতো দেখতে, যা পড়ানোই হয় না তো হবে কি করে, দুটো উইং থাকবে, গ্রেটার উইং লেসার উইং, দুটো গ্রেটার উইং দুটো লেসার উইং, আর টেরিগয়েড প্রসেস। বডি, মাস্টার গ্ল্যান্ড কে তোর বসে আছে কার উপরে, এই স্ফেনয়েড উপরে, স্যালাটারসিকা। ডায়াফ্রাগমা সেলি, সেখানে ডায়াফ্রাগমা সেলি কে করে, হু ফর্মস দ্য ডায়াফ্রাগমা সেলি? এই যে তোমরা ডুরা বলছিলে না, কোথায় গেল ডুরা? ডুরার দুটো পার্ট, ক্রেনিয়াল ডুরার, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, একদম মেনিনজাসের গায়ে লেগে থাকবে, আর একটা বোনসের গায়ে লেগে থাকবে, এন্ডোস্টিয়াল লেয়ার। বুঝতে পারলি না? ডুরার দুটো লেয়ার, এই যদি ডুরা হয়, এই দুটো হাত আমার দুটো ডুরাল লেয়ার, দুটোই ডুরা, এইটা মেনিনজাসের গায়ে লেগে থাকবে, মানে ব্রেনের দিকে, আর এটা স্কালবোনের দিকে, স্কালবোনের ভেতরে, যাকে বলে এন্ডোক্রেনিয়াম বা এন্ডোস্টিয়াম। বাইরের দিকে পেরিওস্টিয়াম, ভেতরের দিকে এন্ডোস্টিয়াম, তাই এন্ডোস্টিয়াম বলেই তো এন্ডোস্টিয়াল। ডুরার যে লেয়ারটার নাম বলবি এন্ডোস্টিয়াল। নাকি মনে পড়ছে না? হয়নি এখনো? ডুরা হয়নি, মেনিনজাস হয়েছে? মেনিনজাস পড়তে হয় না, আগে থেকেই তো জানিস মেনিনজাস, সাবডুরাল স্পেস, সাব অ্যারাগনয়েড স্পেস। নেকের বেস কে করে? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকের, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকের বেস কে করে? বেস, বেস, হাত দে। এটা কে? আরে এখানে হাত দে, এই যে এটা কে? আচ্ছা সেটা বল না। দ্য ক্ল্যাভিকেল ফর্মস দ্য বেস অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। কি অবস্থা! সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল কি? আরে বাবা, নেকের যে স্ট্রাকচার গুলো তৈরি হলো, কি? ব্রেকিয়াল প্লেক্সাস নার্ভ এন্ড সাবক্লেভিয়ান আর্টারি, দ্যাট ইজ নিউরোভাস্কুলার স্ট্রাকচার। তারা কি ওখানেই রয়ে যাবে? দে কামস ইনটু দ্য অ্যাক্সিলা, এপেক্স অফ দ্য অ্যাক্সিলা। সো এইটা একটা ক্যানাল তৈরি হলো, সার্ভাইকাল অ্যাক্সিলারি ক্যানাল। এরা কন্টিনিউয়াস হয়। হোয়াট ইজ ওমোহাইয়েড মাসল? ওমোহাইয়েডের কটা বেলি আছে, কি ব্যাপার বলতো একটু? পারবে না? আরে তোর একটা বেলি, ওমোহাইয়েডের দুটো বেলি, সুপিরিয়র বেলি, ওপরে থাকবে ইনফিরিয়র বেলি। দিস ইনফিরিয়র বেলি, এই যে বাবা, এই inferior belly of omohyoid divides the posterior triangle into two parts, upper occipital part, lower supraclavicular part. Lower supraclavicular part, upper part, occipital part পুরোটাই নার্ভ দিয়ে জড়ানো, কিন্তু কন্টেন্ট থাকে না। নার্ভ কোনোদিন কন্টেন্ট হতে পারে না পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের। কে কন্টেন্ট? একটাই জেনুইন এন্ড হাইয়েস্ট কন্টেন্ট অফ দ্য অক্সিপিটাল ট্রায়াঙ্গেল কে বলতে পারবে? একটাই নার্ভ, একটাই নার্ভ। সাবক্লেভিয়ান নার্ভ বলে কিছু নার্ভ, একটাই নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, একটাই জেনুইন কন্টেন্ট। একটা কথা মনে রাখবি, হোয়াট ইজ ডিপ সার্ভাইকাল ফাসা? তিনটে, এই দাঁড়ায় ইঁদুর, বল। ইঁদুরের মতো এরকম করে গলা বাড়াচ্ছিস, বল। ডিপ সার্ভাইকাল ফাসা তিনটে লেয়ার বল। হয়ে গেছে ক্লাস, বল। একটা স্টকিং লাইক ফাসা ইন দা নেক, যে যেখানে গেছে ফাসা মডিফাই করে সে অন্য একটা ফাসা তৈরি করেছে। দা ক্যারোটিড শিথ, ইট ইজ দা কন্ডেনসেশন অফ দা ডিপ সার্ভাইকাল ফাসা। কোন লেয়ার বলছি না, প্যারোটিড ফাসা, ইট ইজ দা ডিপ কন্ডেনসেশন অফ দা ডিপ সার্ভাইকাল ফাসা। ম্যাসেটেরিক ফাসা অলসো। আর কি ফাসা আছে? স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, ফ্রম অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল টু দা, কোথায় যাচ্ছে? আরে স্টাইলো, স্টাইলো, স্টাইলো মানে কি? The styloid part of the temporal bone having 5 parts.
the squamous part, the tympanic part, the petrous part, mastoid part, সবাই কানে এখানে হাত দে, the mastoid process, তাহলে mastoid part তারই একটা প্রসেস, mastoid process, petrous part পুরোটাই মিডিল, ইনার অ্যান্ড এক্সটার্নাল ইয়ারের পুরো জিনিসটা। এক্সটার্নাল ইয়ারটা থাকে না, এক্সটার্নাল ইয়ারটার একটা এক্সটার্নাল অডিটরি ক্যানাল থাকে। টেম্পোরাল বোনটা দেখেছিস একটা এরকম মিয়েটাস, এক্সটার্নাল অডিটরি মিয়েটাস বা এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস। আর পুরো পেট্রাস পার্টের মধ্যে ইনার ইয়ার এন্ড মিডল ইয়ার ইজ প্রেজেন্ট। এবারে তো ইয়ার পড়ানো হবে তোদের। টিম্প্যানিক ক্যাভিটি, কটা লেয়ার, কটা ওয়াল, এই ঘরটা যদি টিম্প্যানিক ক্যাভিটি ভাবি তার কটা লেয়ার, এই ঘরটা আর বলতে পারবো না। 6টা ওয়াল, রুফ, ফ্লোর, অ্যান্টিরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, প্রত্যেকটা ওয়ালে স্ট্রাকচার বসে আছে। ওইটুকু পেট্রাস পার্টের মধ্যে, তার মধ্যে বলতো ফ্লোর অফ দ্য টিম্প্যানিক ক্যাভিটি একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড, যেটা আমি ক্লাসে পড়িয়ে দিয়েছি, আমি তোদের ক্লাস নিয়েছি ইন্টারনাল জুগুলার ভেইন, ওপরে সুপিরিয়র বাল্ব, নিচে ইনফিরিয়র বাল্ব। দিস সুপিরিয়র বাল্ব ইজ রিলেটেড ইন দ্য জুগুলার ফসা অফ দ্য টেম্পোরাল বোন, এবং তার ঠিক ওপরেই দ্য ফ্লোর অফ দ্য টিম্প্যানিক ক্যাভিটি। দ্য ফার্স্ট টিবিউটারি অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেন, যদি পড়ে থাকিস, ক্লাস করে থাকিস, ফার্স্ট টিবিউটারি এরকম বেরিয়ে যাবে, এরকম ভাবে ফার্স্ট টিবিউটারি না হচ্ছে না, ফার্স্ট টিবিউটারি যেটা অক্সিপিটাল বোনে থাকবে। অক্সিপিটাল বোনের কটা পার্ট? ভেরি গুড। অল দ্য ব্লাড ফ্রম দ্য ব্রেন, মেনিনজেস, ইন্টারনাল ইয়ার, অরবিট সব নেমে আসবে ইন্টারনাল জুগুলার ভেন দিয়ে। ইন্টারনাল জুগুলার ভেন কার কন্টিনিউশন? কিচ্ছু ক্লাস করিসনি। কার কন্টিনিউশন? আরে সমস্ত ব্লাড এসে জমা হয় সিগময়েড সাইনাসে। This sigmoid sinus continue as a internal jugular vein and it comes out from the cranium through the posterior compartment of the jugular foramen. Jugular foramen এর 3টে কম্পার্টমেন্ট ছিল। এখানে ছিল 9, 10, 11, 200 বার বলেছি এটা। আর এখানে ছিল ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, আইপিএস। এখানে হলো sigmoid sinus, internal jugular vein. At the base of the skull, আচ্ছা স্টাইলয়েড প্রসেসে একটা জিনিস বলে দিচ্ছি। স্টাইলয়েড প্রসেস ধরলে, মানে টেম্পোরাল ধরলে স্টাইলয়েড প্রসেস দেখাতে বলবে। এরকম একটা নিচে করে টিপ অফ দ্য স্টাইলয়েড বলতো কটা মাসল, কটা লিগামেন্ট, কে বলতে পারবে? হ্যাঁ বল, হ্যাঁ বল, কটা মাসল বল? দুটো মাসেল বলতে পারবি, একটা বেশি হবে মাসেল। হ্যাঁ, 3 মাসেল 12। কোনদিন ভুলবি না, পরীক্ষার সময় ধরবে। আরেকটা ধরবে স্পাইন অফ দ্য স্ফেনয়েড, একটা স্পাইন অফ দ্য স্ফেনয়েডও থাকে। সেখানে ঠিক উল্টো 3 লিগামেন্ট 2M। আমি এখন বলে দিচ্ছি, আবার বাড়িতে গিয়ে দেখে নিবি টেম্পোরাল বোনটা। কিচ্ছু নেই টেম্পোরাল বোনে, কিচ্ছু নেই। তো অত করিস না, কারণ ইয়ার যখন আবার পড়বি তখন দেখবি পেট্রাস পার্টের মধ্যেই বসে আছে মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার, টিম্প্যানিক মেমব্রেন। ইন্টারনাল ইয়ারের পার্ট কি? বনি লাবাইরিন্থ, মেমব্রেনাস লাবাইরিন্থ এন্ড ম্যাকুলা ক্রিস্টা অ্যাম্পুলারিস। আর 3টে সেমিসার্কুলার ক্যানাল থাকবে। সব এই পেট্রাস পার্টের মধ্যেই বসে আছে, ওইটুকু পেট্রাস পার্টের। বল
না, তাই তো জাইগোমেটিক আর্চ, ভাইস ভার্সা। তোরা কেন এত কঠিন করে ভাববি? টেম্পোরাল বোন থাকলে টেম্পোরাল আর্টারি থাকবে, টেম্পোরাল বোন থাকলে টেম্পোরাল মাসেলস থাকবে, টেম্পোরালিস মাসেল, টেম্পোরালিস মাসেল থাকলে টেম্পোরাল ফাসা থাকবে। যে যেখানটায় বসে আছে তার নাম হচ্ছে টেম্পোরাল ফসা, তার নিচে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফসা। দিস ইজ টেম্পোরাল বোন, দিস ইজ টেম্পোরাল বোন, দিস ইজ টেম্পোরাল বোন, দিস ইজ টেম্পোরাল বোন। ওই যেটাকে ধরে আছে ওটার নাম কি? দেখ এক্ষুনি বলে দিলাম, আরে জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল। সেই জন্যই তো আর্টস করেছে। তোরা কোনোদিন বনসি দেখিস না তোরা আসলে কেন অ্যানাটমি থেকে কঠিন ভেবে নিয়ে ছেড়ে দিচ্ছিস হাল। আরে কোনো কঠিন নয়, কোনো কঠিন নয়। এই আর্চি তোকে বলে দেবে এটা কোন সাইডের বোন, ধরতে হবে এই এই আর্চ সামনের দিকে থাকবে। এই যে জিনিসটি বসে আছে এই যে পিরামিডের মতো, এইটা পেট্রাস পার্ট। আচ্ছা এই যে বাবু বেশ তোরা করে মাংস খাও এরকম করে, এই এটা কি জয়েন্ট? দাদা ও বিশাল একদম টিএম পুরো বল, এমনি টেম্পোরা বলতে টিএম জয়েন্ট কোথায় ফরমেশন হয় দেখা, ও তোর হাতে আছে দেখা। তাহলে টেম্পোরো বললাম বলে তাহলে তার কম্পোনেন্ট টেম্পোরাল বোনে থাকবে, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যান্ডিবুলার ফসা, যেখানে ম্যান্ডিবলের হেড গিয়ে অ্যাটাচ হবে, আর্টিকুলেট করবে থ্রু এ আর্টিকুলার ডিস্ক। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জয়েন্ট ফর ইওর এই পারপাস শুধু নয়, থ্রু আউট লাইফ। ইফ ইউ ইএনটি সার্জন, এরকম একটা পেশেন্ট তোর কাছে চলে আসবে, বন্ধও করতে পারছে না খুলতেও পারছে না, দ্যাট ইজ কল্ড ট্রিসমাস অর লক জ। লক জ অনেকের হয়, খেতে খেতে হাসছিল, এরকম একটা সিনেমাতে দেখেছিল, টিটেনাসে হয়। ও একদম বাংলাও বলে দিচ্ছে। টিটেনাসের বাংলা হচ্ছে ধনুষ্টঙ্কার, টিটেনাস। তাহলে এই যে স্টাইলয়েড প্রসেসে বলছিলাম 3 মাসেল 2 লিগামেন্ট, 3টে মাসেল স্টাইলো দিয়ে বলে যা। স্টাইলো টাঙে যাচ্ছে গ্লসাস, ফ্যারিংসে আসছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, আর হাইওয়েড মনে আসছে স্টাইলো হাইওয়েড মাসেল। আর কিছু এটা মনে রাখতে হবে, পড়তে হবে এটা। তাহলে কোন অরিজিন একটা, ইনসারশন একটা, এটা পড়তে হয়। টাঙের আর কি মাসেল আছে? জেনিওগ্লসাস, ম্যান্ডিবল পড়েছিস? আপার জিনিয়াল টিউবারকেল, লোয়ার জিনিয়াল টিউবারকেল, আপার থেকে জিনিওগ্লসাস আর লোয়ারে যাবে জিনিওহাইওয়েড। এগুলো পড়তে হয় নাকি? স্টাইলোগ্লসাস, প্যালাটোগ্লসাস, প্যালেট থেকে টাঙে প্যালাটোগ্লসাস। অল দ্য মাসেলস অফ দ্য টাং, এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক ফর্মুলা বলে দিচ্ছে আজকে, সাপ্লাইড বাই হাইপোগ্লসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লসাস, supplied by spinal part of accessory nerve. All the muscles of the pharynx is supplied by spinal part of accessory nerve except stylopharyngeus, which is supplied by glossopharyngeal nerve, 9th cranial nerve, যে জগুলার ফোরামেন দিয়ে বেরিয়ে আসছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট দিয়ে, সে স্টাইলোফ্যারিঞ্জিয়াস কে সাপ্লাই করে দিল। তাহলে দুটো লিগামেন্ট কি? খুব সোজা, angle of the mandible থেকে styloid process, stylomandibular ligament. It is nothing but the condensation of the investing superficial lamellae of the investing layer of the deep cervical fascia. আর stylohyoid ligament এটা কি? This is hyoid bone. This is called lesser cornu. This is called greater cornu. এই লেসার কর্নুতে দুটো লিগামেন্ট সে জয়েন করবে, তার নাম হচ্ছে স্টাইলোহাইড লিগামেন্ট।
এইভাবে বাচ্চা যেমন দোলনায় দোল খায়, তোরা দোল খেতিস দোলাতে, এরকম হাইওয়েড বোন এরকম দোলনা ঝুলি রেখেছে কে? স্টাইলো হাইওয়েড লিগামেন্ট। কোথা থেকে? দুটো স্টাইলয়েড প্রসেস থেকে। তবে বেস অফ দ্য স্কাল থেকে এটা ঝোলে। তারপরে এসে এসে এখানে অসংখ্য মাসেল, কনস্ট্রিক্টর মাসেল। কনস্ট্রিক্টর মাসেল কি কি আছে? যে উপরে বসে আছে সুপিরিয়র, যে মাঝে বসে আছে মিডিল, যে নিচে বসে আছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর। দ্য কনস্ট্রিক্টর মাসেলস অফ দ্য ফ্যারিংস, ইট ইজ দ্য ইন্ট্রিনজিক মাসেলস অফ দ্য ফ্যারিংস। আর এক্সট্রিনজিক কোথা থেকে আসছে? বাইরে থেকে। ফ্যারিংসে যেগুলো আসছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, প্যালাটোফ্যারিঞ্জিয়াস, ক্রিকোফ্যারিঞ্জিয়াস, থাইরোফ্যারিঞ্জিয়াস। আরে এগুলো তো মুখে মুখে হয়ে যাবে, আবার পড়তে হয় নাকি? হোয়াট ইজ সাইনাস অফ মরগ্যাগনি? মরেও যে বেঁচে থাকে তাকে বলা হয় মরগ্যাগনি। হ্যাঁ, মানে কায়দা মরগ্যাগনি। স্ট্রাকচার দেখতে হবে। দুটো মাসেল, তিনটে লিগামেন্ট। তিনটে লিগামেন্ট কি কি? স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তো বলতো স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট কোথা থেকে কোথায় গেছে? ম্যান্ডিবুলের কোথায়? এই ফোরামেন, এখানে একটি জীবের মতো থাকে, তার নাম হচ্ছে লিঙ্গুলা। স্পাইন অফ দ্য ম্যান্ডিবল, লিঙ্গুলা। He only described first the abnormality that occurs in the lymph node. According to his name, it is called Hodgkin lymphoma. After that was this Dorothy Reed and the Carl Sternbach, that these two scientists, they also described that characteristic cells present on that histology of lymph node in this particular disease. According to their name, that cell is called the Reed-Sternbach cells, according to their. So the Hodgkin, they describe that is the abnormality of the lymph node, and that Reed and Sternbach, those two scientists or clinicians, they describe this specialist or characteristic cells present in this type of lymphoma, that is the Reed-Sternbach cells. So what is this thing? This is a group of lymphoid neoplasm that arises from the, differs from that thing. It arises from a single lymph node, and the anatomical continuous lymph nodes also affected. But in non-Hodgkin lymphoma, it is a diffuse enlargement of the lymph nodes throughout whole body. But this Hodgkin lymphoma, the affected lymph nodes in the regional group and the contiguous anatomical sites they produce. And this is a distinct characteristic features morphologically, that is the presence of these RS cells or Reed-Sternbach cells. 90% of these patient having these characteristic cells present in the lymph node, that is the Reed-Sternbach cell. And most of this neoplasm usually occurs in the adolescents and adult group, some of them in the elderly age group, and that prognosis is characteristically treated by the chemotherapy and radiotherapy is very good prognosis. So Hodgkin lymphoma slightly differs from the non-Hodgkin lymphoma from the prognostic point of view and the special histological characteristics. And risk factor of these disease is usually affected by this thing, presence of EBV virus or Epstein-Barr virus. These patients having this infected may have a recent infection or latent infections, and they are prone to develop this Hodgkin lymphoma. And also some history of family history of this related disease and HIV or the AIDS patient are prone to develop Hodgkin lymphoma. What is the clinical feature of this thing? The patient is presented with asymptomatic lymphadenopathies, painless, rubbery feeling, more than 2 cm in diameter, may have a symptoms, that is the B symptoms, usually unexplained fever, sweatness, and the loss of weight. These three is called the B symptoms. And the characteristic fever is called Epstein-Barr type of fever. This is the fever, that is the febrile stage followed by afebrile stage. The 2 to 3 weeks of febrile stage followed by afebrile stage. This type of fever is called the pale Epstein type of fever. That is the characteristics of this disease. Physical examination, this is sometimes may presented with the early stage or late stage, maybe a painless asymptomatic lymphadenitis followed by, that is the involvement of that area, and the symptoms also depends upon the stage of the disease. And these are the
beyond that the lymphadenitis, they have presented with the splenomegaly, hepatosplenomegaly. Sometimes the enlarged lymph node in the neck and the mediastinum patient presented with the superior vena cava syndrome. That also a acute emergency, sometimes presented with the acute breathlessness, that is the compression due to this superior vena cava produce this superior vena cava syndrome. If the patient is presented with the dysfunction in the CNS, that is the central nervous system, the presentation also according to the anatomical site. Now, some histological things will come in later. What is the classification? WHO 2022, they classified the Hodgkin lymphoma in like that NHL is a big classification, but Hodgkin lymphoma is a small classification. This is broadly in the two types. One is classical Hodgkin lymphoma, that is 98%, and remaining 2% is a nodular lymphocyte predominant Hodgkin lymphoma. This broadly divided into two. And classical Hodgkin lymphoma is a 4. Nodular sclerosis, mixed cellularity, lymphocytic predominant and lymphocytic depletion. So broadly two classification, classical Hodgkin lymphoma and nodular lymphocytic predominant type. These are the two different groups. Classical group has 4 subtypes, that is a mixed cellularity, then nodular sclerosis, lymphocytic predominant, lymphocytic depletion. And the separate one is the nodular lymphocytic predominant. This is a 2 broad classification. Classical one is divided into another 4. Now, what is the pathogenesis of this thing? It arises from the cell that arises from the germinal center and pre-germinal center B cells. And there is clonal proliferation of the immunoglobulin heavy chain gene arrangement. Then also affected with the transcription factor, the NFK beta. What is that thing? This gene arrangement, they proliferate and they need survival of the RS cell. For this thing, EBV affected virus, they activate this factor NFBX and helps the proliferation of the RS cell. So this is also one of the most factor for this molecular analysis of this disease. And fluid accumulation of this thing, that is the Hodgkin environment, when you will tell the histology of that lymph node, that characteristic cell present is the Hodgkin cells, that is the RS cells. But the environment is very important. That similar look like cell also present in another disease also, but the Hodgkin environment are the lymphocyte, plasma cells, granulocytes. These are the Hodgkin eosinophils. These are the Hodgkin environment. When you get this type of RS cell, is a characteristic of the Hodgkin lymphoma. But unless you get in the Hodgkin environment, you will not diagnose it is an Hodgkin lymphoma. So it is an importance of this, the environment is very important. So RS cell also is expressed as CD15 and CD30. It is important for Hodgkin lymphoma. Now what is this possible model? So this is the germinal center B cell. When this cell is affected by the EBV, they activate, they produce the RS cell. Here also the NFKB, they also activate, help for survival of the RS cell. And these the RS cells, they produced by loss of apoptosis and give rise to a characteristic RS cell. And these RS cells, they secrete some cytokines and chemokines which invite the surrounding inflammatory cells that I told, that is the lymphocyte, plasma cell, eosinophils, fibroblasts, all those things produce a Hodgkin environment. So these are the whole things, the arrangement of the whole things, they produce an Hodgkin disease, a characteristic histological changes. See microenvironment that I told, the cell, they secretes the cytokines and chemokines, that is the IL-5, 10, MCSF and other cytokines, chemokines. They secretes the around surroundings the RS cell. These are the macrophages, granulocyte, then T helper cells, then mast cells, plasma cell, eosinophil. These are all environment
which because of this secreted something chemokines and cytokines, they are comes in that area produce an Hodgkin environment. Now, what is the epidemiology? The age. Age is bimodal age group. It also occurs in the younger age group, also in the adult. First of all, first peak is also occurs in the second and third decades, and second peak in the elderly, the fifth and sixth decade of the patient. The M is to female, that is the male is to female ratio is 2:1 in the younger age group, but it is equally in the elderly patient. And that the cells that are shown in that histology, the most common in the younger age groups are mixed cellularity and the nodular sclerosis. This group of disease is usually affected in the younger age group. And this is also the patient also having the deficiency, immunodeficiency patient also vulnerable for this disease. What is that thing? What is the outcome of this patient? If it is not treated, patient without any treatment, they die 2 to 3 years of age, 3 years of duration. But if it is treated, is the more than 80% our patient is good outcome with treatment. Without treatment, 2 to 3 years duration, patient will die. With treatment, more than 80 to 90% they have good outcome. Now, diagnosis of Hodgkin lymphoma is presence of the characteristic Hodgkin cells or RS cells in the histology. With that surrounding cells, that is the environment, Hodgkin environment, these are all accumulation of reactive lymphocyte, plasma cell, macrophage, eosinophil and granulocyte. This is very important. And the RS cell, this is a characteristic cell, morphology I will tell later, but what are the variants of RS cells? Sometimes they ask in the oral exam, also in the theory exam, also short note. What are the variants? These are classical RS cell. They will ask in the exam, you write down or draw classical RS, lacunar type RS, polypoid or popcorn type of RS, pleomorphic RS and mummified RS. So these are the variants they will ask, you have to tell this thing in exam. Now classical RS. What is this thing? The classical RS is a large cell having 45 micron in diameter. It have that eosinophilic or amphiphilic cytoplasm, have a two mirror image of nucleus. Nucleus is a mirror image. See this to the mirror image and centrally placed eosinophilic inclusion like nucleoli. So this is the large cell, look like a owl-like appearance. The large cell 45 micron in diameter, centrally placed mirror image of two nucleus, and both of the nucleus have centrally placed eosinophilic nucleoli. So this thing you have to write down in the exam and will ask in the oral exam also. This is the characteristics of a classical RS cell. So other variant, this is classical, this is a diagram only, classical is a two mirror image. Then mononucleus are only single nucleus. One is the popcorn, that is the nucleus is look like popcorn. So pleomorphic, the nucleus contains too much of pleomorphic, that is called the pleomorphic RS. When it is the cell, the single cell placed in a empty space, that is the lacunae of the cells, is called lacunar cell. And last one is the mummified. When this nucleus is pycnotic and it's a small size, is also a thing. So these are the variant they will ask in the exam, you have to write down them. Sometimes they ask for diagram also. For exam point of view, they have to know this thing. See this RS cell again. See this is it, 45 micron diameter, two mirror image of nucleus, centrally placed nucleoli. With perinuclear halo also you can get. This is the with the environment like this. This is a classical one. I am showing this thing because we have to register something to remember for exam. See one more picture. See this cell, eosinophilic cytoplasm. This is the nucleus, two mirror image nucleus, prominent eosinophilic nuclei with a perinuclear halo. So this is the diagram and the characteristics of a classical RS cell. For remember, I am showing so much of this diagram because of to remember something. So it's a lacunar variant. Another variant is a lacunar.
See this, nucleus is this. The large well folded nucleus having more than 1 or 2 nucleoli and in a present in a lacunar space. That is the empty space. That's why it is called lacunar space. It is the characteristics of the nodular sclerosis. When you ask exam, the lacunar cell, which is the characteristics of this thing, these cells are present in the nodular sclerosis type of Hodgkin lymphoma. So the different types, you have to know the name and what are the characteristics are present in the different types of subtypes. One is this thing, popcorn. I told you, sir, look like a popcorn. Nucleus is, see this folded nucleus found in the nodular lymphocytic predominant Hodgkin lymphoma. This is a folded nucleus that is look like a popcorn cell. One is the mummified, that is the small pyknotic nucleus or eosinophilic condensed cytoplasm. This also a mummified, that is a dying cell, pyknotic. Sometimes you can get any, it is not a characteristic of any subtype, but you can get in any type of subtypes. So that subtypes are different types of Hodgkin cells we describe. Now the immunophenotyping. See this RS cells is a monoclonal B cell origin from the germinal or pre-germinal center. They have classical one and these are the nodular predominant. This is two subtypes. The CD15 and 30 is positive is here, here is the negative. So characteristically the CD15 is 30 is negative in the nodular predominant type, that is the second group, and first group it is positive. One more thing is the CD45 is negative, here is the CD45 is positive. See, CD45 and CD20 is positive. So you remember only the main subtypes only. No need to misdiagnose or no need to remember all those things. The few salient characteristic features, you have to know this thing. Sometimes they ask in the oral exam, what are the mimics of this RS cell? RS cell, you can get another disease also or other disease also without any that Hodgkin environment. These are immunoblast, plasmablast, megakaryocytes, anaplastic lymphoma, large cell lymphoma, melanoma, large cell carcinoma, and infectious mononucleosis. So what are the differential diagnosis of RS related to other disease? You have to remember one or two only. Now only you know that these are the other differential diagnoses where the RS-like cell also present. So the Hodgkin lymphoma, the RS cell also present, but you need the Hodgkin environment. The characteristic cells surroundings that cell. So this is the important thing. So another, again I am telling the positive cell when it is negative where is the lymphocytic classical one positive, where is the lymphocytic nodular what I told. Again see mononuclear cells, uninucleated, that is the binucleated classical, this is the popcorn type of cell, this is the mummified or pyknotic nuclear, these are the lacunar cells, that is the present within the lacunae, and is the syncytial something is when it's dispersed. So these are the subtypes of these RS cell. Again and again I am telling you, because of the, you can say something in the exam, I can write down or draw something in the exam. So this is the Hodgkin cell. They secrete some chemokines and cytokines with these environment. That is the histocyte, eosinophil, lymphocytes or reactive cells, plasma cells. These are the things we have to remember again and again, because of this Hodgkin environment is a association of these RS cells. The pros. When a patient presented with enlarged lymph node, that department, pathology department, they will receive this type of lymph node for biopsy and the examination. Lymph node may be a single, may be a matted, it is a painless. It is according to the stage or according to the subtypes of the Hodgkin lymphoma, they will maybe matted, maybe a discrete. On cut section, maybe a diffuse effacement or maybe a nodular type, according to the stage of the disease, according to the subclass of this disease. So microscopically, when you do the biopsy, complete or partial effacement of the lymph node architecture. When it is involved, it is a nodular architecture, follicular architecture is a normal one. When it is affected by the disease, it is maybe a nodular type or diffuse or nodular, whatever may be the stage or the subtypes, the lymph node will present on cut section like that way.
and microscopically the scattered RS cell will get different types of RS cell in the different subtypes. So this is the characteristics, and that is the admixture of the reactive cells surrounding the RS, that is the important thing. And the immunophenotyping, this also positive according to the subtypes. So classical one or nodular lymphocytic predominant, that CD marker will come like this way. See this, the matted node, this is a nodular type, this is diffuse type, these are also diffuse. So one thing according to the patient they are presented. Now the subtypes will go. Nodular sclerosis type of Hodgkin lymphoma. So this usually it occurs in the younger age group. The oral they will ask examiner, female is more common than male. That the lymph node, they have nodular pattern because of this, of the separated by this fibrocollagenous tissue in between the lymph node. That's why they produce a configuration of nodular type of architecture. And this is the nodule-like one thing, and this is the lacunar cell. That is the nodular sclerosis, the characteristics of the lacunar cell. It is the empty space. Why this is empty? Because due to the processing of these things, the cell will sink and produce, it is fall on a empty space or the lacunar space. That's why the cell is called lacunar cell. RS type variant is a lacunar. So this is the nodular sclerosis characteristic cell is the nodular sclerosis is the lacunar type of cells. Usually occurs in the younger age group and prognosis is very good prognosis. This, see this thing, nodule like appearance due to this fibrocollagenous band produce this architecture is a nodular pattern. Next one is a mixed cellularity. Another more, it's a very good prognosis also. Usually elderly occurs but younger age group also occurs. What is the characteristics this thing? This is the RS cell, these are the RS cell and the mixture of RS cell, that is the mixed cellularity. Because this is the look like a mixture of the various type of cell, that is the RS cell with the surrounding. See this is the eosinophil, other cells are not showing properly, but this thing eosinophil you can very much appreciate. So the mixture type of cell and in between these things, this is a mixture population of RS cell present, that's why it is called mixed cellularity. And is the prognosis is intermediate between these others. So it usually occurs in the elderly age group, also occurs in the younger age group, and intermediate prognosis. The nodular sclerosis is very good prognosis, here also intermediate prognosis. Cellularity is a mixture type of cell, that's why it is called mixed cellularity. Next, lymphocyte rich Hodgkin lymphoma. Here nothing but the diffuse enlargement of these things, and this thing is the lymphocyte rich. See this is RS cell, and this is the hyperchromatic because of dark nucleus are all lymphocyte. So this is why it is called the lymphocyte rich. The microscopic pattern due to rich or population of lymphocyte is very much, that's why called lymphocyte rich. Next one is the lymphocyte depletion. Here also the same thing, so lymphocyte is depleted. Everything is there, the lymphocyte predominance is less than the lymphocyte prominent. So this thing, and here one cell, that is the pleomorphic RS cell also present in some cases. Pleomorphic, I am showing this as the morphology, due to this morphology. All those things will get, only the lymphocyte is depleted, various type of RS cell, along with the classical one, you can get the pleomorphic also. Next one, second group, other than classical, that is the nodular lymphocyte predominant. Only difference is it is a nodular pattern. That's why different, and the molecular thing is it is positive for the CD45 positive. But classical one is the CD45 negative, here is the CD45 positive. See, so many things are there, pattern, nodular pattern and lymphocyte predominant. Only the molecular difference is different, that's why it is classified in a second group. This is a 2% of cases, and the prognosis is a chronic prognosis and may transfer to a large B cell lymphoma. So it is originally separated in a second group. Here we get the popcorn type of cell. See this popcorn, how they look like? It look like the RS cell
It is a look like a popcorn type. So one more the picture. This is a classical one. This is the mixed cellularity. This is the environment. This is the RS cell. This is RL cell with this type of Hodgkin environment. What are the things? The different types of subtypes have different types of prognosis and the molecular marker. I am not going in details. Now, investigation, routine investigation into the lymph node, biopsy, FNAC may help, not properly, but you can do the things. And other laboratory, routine laboratory test and the image diagnosis, that is the MRI and CT, that can help, that is the site of involvement of the lymph node. It is a nodular in the diffuse type or group of lymph nodes that are affected, and the peripheral blood examination, bone marrow examination, these are the suggested investigation for diagnosis of this case. Now it is important how you differentiate between these two, Hodgkin lymphoma and non-Hodgkin lymphoma. These things slowly you understand, you can write any point in the exam, but you have to know this thing. See, cell derived, Hodgkin B cell or mostly B cell. Here the 90% B, 10% T cell. Lymph node involvement, it is a localized and contiguous, that is the axial node is involved. But NHL, that is the centrifugal, it's a whole body, there's a diffuse involvement of this lymph node can involve. Extranodal spread is infrequent but is very common in HL. Bone marrow involvement is uncommon but is more common in NHL. And the constitutional B symptoms is very common in 40% cases in Hodgkin lymphoma, is for 20% cases it is positive in non-Hodgkin lymphoma. And the chromosomal defect is the aneuploidy in Hodgkin, but translocation, mutation, other thing, deletion, very much it is found in the NHL. And CD45 it is negative in Hodgkin, positive in the NHL. And the spillover usually not occur, and spillover in the body. When you get in the enlarged lymph node, you have to side by side you do exam in the peripheral blood examination due to the spillage of things. You can do the FNAC or peripheral blood examination, and that lymphocyte proliferation you can get due to the spillage in the peripheral blood. Then age, usually in the bimodal age group in the Hodgkin, and elderly patients are non-Hodgkin lymphoma. Characteristic RSL present in the Hodgkin, it is absent in there. Overall prognosis, Hodgkin lymphoma is better prognosis, that is the 75 to 85% cure, and it is a bad prognosis, only the 30 to 40% in NHL is cure. So these are the things, whatever you remember, you can write, it's a differentiate between these two, they will ask in the exam or oral. Now see this lymph node, see this, these are the all lymph node. Lymph node, this is the extranodal, that is it is a gut. This also involved by the extranodal involvement. This also we can get. Here one more picture. Now staging, already I told this in NHL, that is the stage 1, 2, 3, 4. One is the single group of unarbored staging. Due to the staging is due to the treatment and planning of treatment and prognosis of the patient. So this Hodgkin and non-Hodgkin also they apply this staging for prognosis and the treatment purpose. So stage 1 is a single group of lymph node, stage 2 more than one group, stage 3 both the diaphragm and the distant involvement is the stage 4. So the clinician they will decide what is the expected treatment and the prognosis. Now 5-year survival rate, if it is localized, it is 90 Hodgkin lymphoma, that is the 93% is the 5-year survival rate. If it is regional group on the same axial, that is anatomical contagious, it is a 95%. If it is go to the distance area, that is 83%. In the all the combination, 89%. As a whole, that is a better prognosis than NHL. And you have to remember that only. Now the treatment. Hodgkin lymphoma, this is treated with the chemotherapy and radiotherapy. But certain patients,
they are trying for the targeted therapy, but it's the immunophenotype being the immunotherapy they can try it. And very few cases experimentally for bone marrow transplantation they also started. That is the stem cell transplantation. So this is the whole things, and the prognosis in nutshell, that is the 90% will die within 2 to 3 hours without treatment, and the more than 80% they will survive with treatment. So this is the today's lecture. Now any question you can ask. Non-Hodgkin lymphoma is a very big classification and very sometimes WHO is very difficult to remember to anybody. It is not that, but you can remember only this is a two different thing. Cell of origin is different, prognosis is different. And few about the follicular lymphoma, large diffuse large B cell lymphoma, and something about for Burkitt lymphoma. This is the non-Hodgkin, and here is the Hodgkin for exam point of view, that I told only. Only no go for any book in details, only to remember this much only for exam purpose. You don't have any much time to read and digest from the book. It's a very big chapter, so you remember only this for exam. You don't have time. Thus another semester is coming, so don't go in details. Only this thing will go. Okay? And no question, nothing. Something you can understand. Elevates blood glucose, promotes positive nitrogen balance, increases phosphorus retention by the kidney, increases calcium and phosphate absorption from small intestine. Growth hormone is released during sleep, very important. Okay, ঘুমে যখন ঘুমাই আমরা তখন গ্রোথ হরমোনটা বেরোয়। Now come to the growth hormone deficiency. Recombinant human growth hormone are available for children with short stature due to GH deficiency. তাহলে কাদের দেব? বাচ্চা যাদের হাইট বাড়ছে না, শর্ট স্ট্যাচার। কেন বাড়ছে না? ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, তাদেরকে আমরা গ্রোথ হরমোন দেব। আর কাদের দেব? ইট ইজ অলসো জেনেটিক ডিফর্মিটি, টার্নার সিনড্রোম। ইট ইজ অলসো ইউজড টু ইনক্রিজ দ্য হাইট অফ গার্লস উইথ টার্নার সিনড্রোম। That is a condition that affects only females, results when one of X chromosomes is missing or partially missing. In adult, GH deficiency increases fat, reduces muscle mass, reduces energy, and reduces bone density. So that is the Turner syndrome. You see ebbed neck, okay, neck ta erokom ঘাটটা, এভড নেক, ওকে, এবং শর্ট হাইট, ওকে, দ্যাট ইজ কল্ড টার্নার সিনড্রোম। কি হয়? যে একটা এক্স ক্রোমোজোম মিসিং থাকে, সেখানে আমরা গ্রোথ হরমোন দেব। রিকম্বিনেন্ট গ্রোথ হরমোনস আর অ্যাভেলেবল ইন সার্টেন কন্ডিশনস ইন অ্যাডাল্টস টু কাউন্টারাক্ট দ্য ওয়েস্টিং দ্যাট মে অকার ইন এইডস। Now two forms are of human growth hormone are available. One is somatropin, which has the same amino acid sequence as pituitary derived growth hormone, and another is somatrim, which is a N-terminal methionine that other form does not. So two form of human growth hormone, one is somatropin and another is somatrim. The usual total weekly dose is 0.3 milligram per kg, divided in small doses each evening, subcutaneous or intramuscularly. Stimulation of growth in children is most effective when treatment begins early. যত তাড়াতাড়ি গ্রোথ হরমোন দেওয়া যাবে একটা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্ট বাচ্চাকে, তত বেটার রেসপন্স। ওকে, so that is growth hormone deficiency. What about growth hormone excess? When the growth hormone is excess, there is acromegaly. Okay, acromegaly results from chronic secretion of excess growth hormone, usually as a result of pituitary adenoma. Long bones will not grow in adults because epiphyses are closed, but bones of the extremities, hand, feet, jaw, nose, হাত, পা, jaw এবং nose, এগুলো বাড়বে। The skin and soft tissues thicken and the viscera enlarge.
that is acromegaly. You see acromegaly? See the jaw, nose, এগুলো growth হবে, হাতে growth হবে, and look at the skin. Okay, so that is acromegaly. Acromegaly treatment ki primary treatment of acromegaly is surgery. You have to operate the pituitary adenoma. Pharmacotherapy is used when surgical treatment is not successful. Two dopamine agonists, bromocriptine and cabergoline, are effective. Although dopamine stimulates growth hormone release in normal individuals, it inhibits growth hormone release in up to 50% of acromegalics. Another possible growth hormone antagonist, pegvisomant, is being investigated. এটা ইনভেস্টিগেশনে চলছে, but currently not in use. This is very important. এটাই তোদের শর্ট নোট আসবে এই চ্যাপ্টার থেকে, octreotide, এটা পড়বি। The somatostatin analog octreotide is usually more effective and the preferred treatment. A long-acting form, single dose per month, is available. So octreotide is a somatostatin analog, dosage ki single dose per month. Octreotides may also control severe diarrhea associated with AIDS that has not responded to other treatment. Okay, তাহলে octreotide use ki number 1 acromegaly, number 2 is diarrhea associated with AIDS, number 3 long acting octreotide is also used to counteract unpleasant effects caused by overproduction of secreted bioactive substances produced by neuroendocrine tumors, including hyperinsulinemia from insulinoma, okay, and secretions from carcinoid tumors that can cause severe diarrhea. Transient ADRs like gastrointestinal discomfort and decreased glucose tolerance usually last only few weeks after initiation of the therapy. The most significant adverse effect associated with prolonged use of octreotide is formation of gallstones resulting from reduced blood flow. Okay? Mecasermin is a recombinant human এটা MCQ. Recombinant human IGF-1 useful in the treatment of severe IGF-1 deficiency not responding to growth hormone. Okay? তাহলে এটা এই চ্যাপ্টার থেকে পড়ার মতন জিনিস হচ্ছে ফর এক্সাম দ্যাট ইজ octreotide. ওকে, octreotide. Now prolactin, the human prolactin is similar in structure to human growth hormone and both are good lactogens. In women, prolactin acts with other hormones on the mammary gland during pregnancy to develop lactation and after birth to maintain it. Hyperprolactinemia causes impotence in men and amenorrhea and infertility in non-pregnant women. Chronically elevated levels of circulating prolactin are associated with suppression of estradiol and testosterone production in ovary. So prolactin is mainly responsible for as a lactogen, okay, causes production of breast milk during pregnancy and during the lactation period. So you see hypothalamus that stimulates the anterior pituitary by thyroid stimulating hormone, and negative feedback is by dopamine. Anterior pituitary releases prolactin which acts on the mammary gland. Now when there is excessive prolactin, it causes a negative feedback, and when there is stimulation of mammary gland by suckling of the baby during breastfeeding, it causes positive feedback to the hypothalamus that causes further prolactin release. So there are some dopaminergic agonists that inhibit the prolactin release, because dopamine inhibits the prolactin hormone release. Dopaminergic antagonists such as the antipsychotic drugs, they increase the serum level of prolactin.
Hyperprolactinemia has been traditionally treated by the dopaminergic agonist bromocriptine. The normal range of serum prolactin is 1 to 20 nanogram per ml. Approximately 1/3 of women with infertility have higher serum prolactin levels. So, women with infertility, they have higher serum prolactin level. Elevated prolactin levels more than 100 nanogram per ml in the absence of stimulatory factors, for example, antipsychotic drugs, rule out pituitary adenoma. The doses, usually 5 milligram per day, are lower than those used to treat Parkinson's disease, and therefore the side effects, nausea and postural hypotension, are less likely to cause problems. More recently, however, the more potent, long-lasting dopaminergic agonists have been produced. Last, gonadotropins. Gonadotropins are mainly three. One is FSH, that is follicle stimulating hormone. One is LH, that is luteinizing hormone, and one is HCG, that is human chorionic gonadotropin. Three forms, as a whole we call it gonadotropin. In men, FSH stimulates spermatogenesis and synthesis of androgen binding protein in Sertoli cells of the testes. LH, on the other hand, stimulates testosterone production from the Leydig cells. So, male infertility, we can give gonadotropin injection. Okay. So, gonadotropin are used to induce spermatogenesis in hypogonadotropic hypogonadal men. Okay. For several weeks, HCG is injected to increase testosterone levels. So, you see, this is the hormonal changes during menstrual cycle. FSH, you see, FSH released during the follicular phase, that is the follicular phase of the menstrual cycle, responsible for development of ovarian follicles and ovarian estrogen synthesis. LH কখন আসছে? LH একটা surge হয় before the ovulation. You know, there is LH surge before ovulation. LH being abruptly secreted just before ovulation causes progesterone synthesis in the luteal cells. এই যে progesterone synthesis, LH surge হলো, তারপরে প্রোজেস্টেরনটা এলো, and androgen synthesis in the thecal cells of the ovary. Half life of LH is 30 minutes and that of FSH is 8 hours. So, FSH is long acting, LH is for only the ovulation. So, that is the, you see, that is the hypothalamus causing release of growth gonadotropin releasing hormone, that is stimulating the gonadotropic cells of anterior pituitary, that is causing releasing of LH and FSH, that is acting on the testis, and it causes negative feedback mechanism. So, traditional sources of gonadotropins are from human urine. Okay. So, from urine of menopausal women, we collect the FSH, LH and gonadotrops. Human menopausal gonadotropin, that is called HMG, are isolated from urine of postmenopausal women and contain both FSH and LH. Gonadotropins are also used, apart from male infertility, they are also used in case of female infertility. That will be discussed in details in the infertility chapter, to treat infertility in women with potentially functional ovaries who do not respond to other treatments. Purified preparations and recombinant preparations of FSH are also available. The therapy is designed to stimulate the normal menstrual cycle as far as practical. A common protocol is daily injection of menotropins. Menotropin mane FSH, LH, for 9 to 12 days until estradiol levels are equal to that in a normal woman, followed by a single dose of HCG to induce ovulation. So, you see, all these things will succeed if the ovary is functional. If the ovary is non-functional, then it is very tough, okay, because all depends on the ovarian stimulation.
So dose ki hobe 9 to 12 days daily injection, and then just before ovulation there is HCG injection. That is the treatment of infertility. Now LH and HCG bind to the same gonadal receptors, but HCG is more stable and can be isolated from urine of pregnant women. So HCG preparations are used to mimic the burst of LH secretion before ovulation. Also used in case of polycystic ovarian disease, PCOD. Problem ki? Infertility treatment er problem is overstimulation of the ovary and multiple childbirth. Generally দেখবি যখন ইনফার্টিলিটি যাদের থাকে এবং 5-6 বছর ইনফার্টিলিটি থাকার পর বেবি হয়েছে, দেখা যায় তাদের মাল্টিপল বেবি, ওকে, টুইনস, ট্রিপলেটস, এটা জেনারেলি হয় ইনফার্টিলিটির ক্ষেত্রে, নর্মালি কম হয়। এর কারণ হচ্ছে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন, ওকে, দ্যাট ইজ দ্য রিজন। Ovarian hyperstimulation is characterized by sudden ovarian enlargement associated with an increase in vascular permeability and rapid accumulation of fluid in peritoneal, pleural and pericardial cavity. To prevent such occurrences, ovarian development is monitored during treatment by ultrasound techniques and by measurements of serum levels of estradiol. GnRH therapy, that is directly gonadotropin releasing hormone, can be substituted for gonadotropin therapy. So instead of giving LH and FSH, what we can do, we can give gonadotropin, GnRH. If we give GnRH, then it will be like more like physiological, so less ovarian hyperstimulation. GnRH itself is used since the short half-life is important to prevent accumulation between the pulses. The advantage of this procedure compared with intramuscular injection of gonadotropins for treating infertility is that normal levels of LH and FSH should be maintained because of the feedback from the gonads. This should reduce the risk of ovarian hyperstimulation and multiple births, since the procedure should not result in inappropriately high levels of gonadotropins. তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে কি কি, একবার শুধু ওইটুকু লিখে নাও, এইটাই পড়বে পরীক্ষায়। শর্ট নোট অন অক্টিওটাইড, ওকে, শর্ট নোট অন অক্টিওটাইড, ওকে, শর্ট নোট অন অক্টিওটাইড, OCTREO, অক্টিওটাইড। আর কি পড়বে? gonadotropin, uses of gonadotropin hormone, হলো। নেক্সট কি পড়বি? যে GnRH analogs, GnRH analog, GnRH analog, ওকে। লাস্ট আরেকটা পড়বে, আমি বলে দিচ্ছি সেটা। সো স্টেবল, এই যে GnRH analog, stable potent derivatives of GnRH include leuprolide and goserelin. Because these agonists are long acting, they suppress gonadotropin production after an initial stimulation. They are useful in PCOD, that is polycystic ovarian disease, fibroid of uterus, prostatic carcinoma, endometriosis and precocious puberty, okay. GnRH analogs can also be used in a pulsatile manner, মানে অল্প অল্প করে দেওয়া, for the cases like anovulatory infertility, hypogonadotropic hypogonadism, delayed puberty and cryptorchidism. লাস্ট যেটা পড়বি সেটা হচ্ছে GnRH antagonist, GnRH antagonist. In some uses, the initial stimulation of gonadotropin is undesirable
A newer GnRH antagonist, that is ganirelix, inhibits gonadotropin production without this stimulation. So there is initial stimulation with leuprolide and gossarin which is avoided with GnRH antagonists. Okay. So that is the case. So ganirelix is used ki? It is used for treatment of uterine leiomyomas and endometriosis and given subcutaneously. Okay. Main side effect ki? The main side effects are as a result of estradiol deprivation and includes hot flashes, that is sudden intense surface temperature elevation and sweating, dry skin and dry vagina. Long term use may decrease bone density, that is osteoporosis. Addition of estrogen and progesterone can reduce the adverse effects. Okay, very tough chapter. Thank you. Vasculitis, what is our topic today? Is a max tuberculosis. Tuberculosis is two manifestations. One is a pulmonary tuberculosis and is a extra pulmonary tuberculosis. যেটা বলছিলাম pulmonary tuberculosis এর manifestations কি রকম আসবে? We have already discussed lower respiratory tract infection, we have discussed upper respiratory tract infections, right? তাহলে এই lower respiratory tract infection এর মধ্যেই আমার tubercular bacilli আসছে। How can you diagnose TB? এই কথা বলিস না, চুপ করে থাক। তাহলে আমরা কিভাবে সাসপেক্ট করব is a patient having a TB? First is a chronic cough. Patient is not responded with common antibiotic because nowadays TB have a high prevalence of resistance. ও মোটামুটি একটা তোর অ্যামক্সিক্লাভে রেসপন্স করবে না, অ্যাজিথ্রোমাইসিনে রেসপন্স করবে না। সেকেন্ড, পেশেন্ট হ্যাভিং অ্যান হাই গ্রেড অফ ফিভার, পেশেন্টের রাতের দিকে জ্বর আসবে, নাইট গ্রেড অফ হাই গ্রেড অফ ফিভার, রাতে রাতে জ্বর আসবে আবার চলে যাবে। থার্ড ইজ আ ওয়েট লস, টিবি পেশেন্ট মাস্ট হ্যাভিং এন ওয়েট লস, পেশেন্ট দেখবি অনেক শুকিয়ে গেছে, বর্ণকার মতো ছেলে থাকলে আয়ুষ হয়ে যাবে, ঠিক আছে? তো দিস ইজ আ টিবির ম্যানিফেস্টেশনস, ঠিক আছে? Comes, how will you diagnose the patient, right? Pulmonary TB diagnosis করা relatively easy, কারণ আমার কাছে একটা এক্স-রে প্লেট থাকছে, টিবি predominance থাকে upper lobe of infiltration, chronic cough, this kind of history, you can diagnose it's a TB. কিন্তু যদি আমার কাছে একটা পেটের সমস্যা, everyone coming as আমার পেটটা কি অসুবিধা করছে বা পেটে একটা অ্যাসাইটিস নিয়ে আসছে, that point of time বা পুরাল ইফিউশনস, দ্যাট পয়েন্ট অফ টাইম, বা একটা ভার্টিব্রাতে যদি আমার একটা ব্যথা আছে সেখান থেকে আমরা একটা এমআরআই করে দেখলাম সেখানে একটা ক্যাভিটারি লিশনস পাচ্ছি, ইন দ্যাট কেস উই ক্যান সাসপেক্ট আ এক্সট্রা পালমোনারি টিবি। তখন কি করতে হবে? আমার পেটে যদি থাকে তাহলে কি করবো? আমাকে এন্ডোস্কোপি করতে হবে, নিয়ে টিউবারকুলার ব্যাসিলাইন যেখানে আছে, লিশনস আছে, সেখান থেকে আমি কি করবো? বায়োপসি নেবো, বায়োপসি নিয়ে দেন আই হ্যাভ টু সেন্ড টু দ্য ল্যাব, আইদার্স আমি এফবি দেখবো নাহলে পিসিআর করবো, জিন এক্সপার্ট পিসিআর, ঠিক আছে? সো ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ দ্য এক্সট্রা পালমোনারি টিবি, বাট ইন ইন্ডিয়ান সিনারিও টিবি ইজ আ ভেরি কমন থিং। ভার্টিব্রাল টিবি, আমার হচ্ছে জিআই টিবি, অ্যাবডোমিনাল টিবি, ঠিক আছে? দিজ আর ভেরি কমন। আমার টিউবারকুলার মেনিনজাইটিস, সো এভরি টিবি ইজ এভরিওয়্যার, টিবি ক্যান কজ এভরি সিমটমস, কি করতে পারে না, সব কিছু করতে পারে, ঠিক আছে? তো আমার কাছে তাই ডায়াগনোসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার সাসপিশনসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্ট কি নিয়ে আসছে, হোয়াট আর দ্য টাইপ অফ সিমটমস। Account 60 to 80% of the all cases tuberculosis, it can be a further categorized into primary or post-primary types. This is a primary TB, initial exogenous infection with tubercular bacilli. Post-primary বা adult type হচ্ছে exogenous reinfections or endogenous reactivations, মানে এটা হচ্ছে এজ গ্রুপ হচ্ছে চিলড্রেনদের হয়, পোস্ট-প্রাইমারি হচ্ছে অ্যাডাল্টদের হয়। সাবপ্লুরাল লিশনস এফেক্টিং আপার, এটা কিন্তু সব পালমোনারি টিবির ক্লাসিফিকেশনস, আপার পার্ট অফ লোয়ার লোব and lower part of the upper lobe, apical and posterior segment of the upper lobe. ছেড়ে দে, এত ইম্পর্টেন্ট এগুলো লাগবে না, জাস্ট বেসিক জিনিসটা রাখলেই হবে। হ্যাঁ, চেস্ট এক্সরে ডেফিনেটলি করে, চেস্ট এক্সরে আপার লোবে বললাম যেটা আমরা ইনফেকশনস পাবো। তো এখানে হচ্ছে সিটি স্ক্যানস অফ দ্য লাং, বাট নাও সিটি স্ক্যান এক্সিস্ট এভরিওয়্যার,
তো আমার সিটি স্ক্যানে অনেক, আজকেই একটা আমার পেশেন্ট দেখাতে এসেছিল, কি বলে বল, স্টেজ থেকে, পেশেন্টের একটা বাইল্যাটারাল ইনফিল্ট্রেটস অল্প অল্প আছে, তো তার বেজাল ক্রেপস পজিটিভ। হোয়াট ডু ইউ when you suspect a patient having a basal scrape, কি সাসপেক্ট করবে? ক্লিনিক্স করছিস তো, বল। বেজাল ক্রেপস, পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে এসছে, আমি তো বলেই দিচ্ছি বেজাল ক্রেপস। বেজাল ক্রেপস কেমন শুনতে আমি বলিনি, আমি বলছি একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে এসছে, পেশেন্টের তুই দেখলি, আমি আজকে সিনারিওটারই কথা বলছি, আমাকে বলছে দাদা পেশেন্টটা শ্বাসকষ্ট ভালো হচ্ছে না, তো আমি চেস্টে শুনলাম, দেখলাম বেজাল ক্রেপস আছে, তো তোর মাথায় কি ক্লিক করবে? অ্যাজমায় বেজাল ক্রেপস পাওয়া যায়? বাইল্যাটারাল পেশেন্টের যদি বেজাল ক্রেপস থাকে, ইউ সাসপেক্ট পেশেন্ট মাইট হ্যাভ অ্যান হার্ট ইস্যু। আরে বাবা, বেজাল এবারে দুটো রকম ক্রেপস হয়, ফাইন ক্রেপস, কোর্স ক্রেপস। যদি কোর্স ক্রেপস থাকে তাহলে পেশেন্টের হিস্ট্রি যদি সাসপেক্টিং থাকে তাহলে পেশেন্টের আমার নিউমোনিয়ার দিকে যাবে। আর যদি ফাইন ক্রেপস থাকে, পেশেন্টের যদি ইসিজিতে ইস্যুস থাকে, ইকোকার্ডিওগ্রাফি করব, তাই আমি বললাম তাহলে তুই ওখানে হার্টের দিকে ইনভেস্টিগেশনে যা। তাহলে আমাকে কি করতে হবে? ফাইন ক্রেপস থাকলে কি করব? হার্টের কি ইনভেস্টিগেশন করব? ইনিশিয়াল আমি ইসিজি দেখবো, হ্যাঁ, তারপরে কি করব? ইকো করব। পেশেন্টস কামিং উইথ দিস পেশেন্টস হ্যাভিং অলসো আ হোয়াট? ক্রনিক সিমটমস, ঠিক আছে? এভরিওয়ান ইজ নট টিবি। একে আমি কি করব? এইচআরসিটি করলেও আমার প্রপারলি আমি বুঝতে পারবো না, কারণ এটা একটা বাইল্যাটারাল ইনফিল্ট্রেট থাকবে, বাইল্যাটারাল ইনফিল্ট্রেট থাকবে, কিন্তু আমাকে ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশন তার সাথে পেশেন্টের কি সিমটমস সেটাকে মেলাতে হবে, রাইট? তাহলে আমার যদি টিবির পেশেন্ট থাকে তার কি হবে? আপার লোবে তার ইনফেকশন থাকবে। তুই ক্রেপস পেতে পারিস টিবিতে, কিন্তু ক্রেপস কোথায় পাবি? আপার চেস্টে, লোয়ার লোবে পাবি না। লোয়ার লেবে টিবি হয় না। টিবির ব্যাসিলাই খুব অক্সিজেন পছন্দ করে, আর অক্সিজেন সবসময় কনসেন্ট্রেশন হাই থাকে অ্যাপেক্সে, ঠিক আছে? তো সিটি স্ক্যান অফ দ্য লাং শোয়িং ক্যাভিটেশন, এই যে এই পার্টটা অফ দ্য লেফট আপার লোব সাজেস্টিভ অফ পালমোনারি টিউবারকুলোসিস। আমার যদি এক্সরে থাকে, এক্সরেতে আমি প্যাচি ইনফিল্ট্রেট পাবো, আর অনেক সময় এরকম ক্যাভিটারি ইনফিল্ট্রেট হয়ে থাকে। এই পার্টটা এই যে দেখছি, দিস ইজ দ্য ক্যাভিটারি পার্ট, হ্যাঁ। Now tuberculous lymphangitis, most common 35% of all extrapulmonary TB. Extrapulmonary TB এর এবারে চলে আসছি আমরা, কি কি পার্টস আছে? Pleural tuberculosis, pleural effusion, tuberculosis of the upper airway, larynx, pharynx and epiglottis, genitourinary TB, renal tuberculosis, genital tuberculosis, female fallopian tube, কোথায় হতে পারে না, সব জায়গায় টিবি হতে পারে। Skeletal tuberculosis, weight bearing joints, spine, hips, knees, tuberculosis of CNS, কথা হবে না, tubercular meningitis, tubercular pericarditis। আমাদের একটা পেশেন্ট ছিল টিউবারকুলার পেরিকার্ডিটিস, ওর প্রতিদিন এখান থেকে আমাদের হার্ট থেকে ওর মানে হার্টে জল, মানে পেরিকার্ডিয়াল ইফিউশন হতো। এভরিডে নিয়ে পেশেন্টটা এএফএ চলে যেত, প্রত্যেকদিন এরকম সিরিঞ্জ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস, প্রতিদিন হচ্ছে আমরা 50 ml না 20 ml করে বার করতাম, অন্তত প্রতিদিন অন্তত 300-400 ml করে ফ্লুইড বার করতে হতো। মানে পেরিকার্ডিয়াল ইফিউশনস এত বেড়ে যেত। যদি পেরিকার্ডিয়াল ইফিউশনস বেড়ে যায়, খুব বেশি হয়ে যায়, তখন টেম্পোনেট হয়ে যায়, মানে হার্টটাকে, হ্যাঁ, হার্টটাকে চেপে দেয়। So these are all the manifestation of the extrapulmonary TB. There are lots of সব জায়গায় হতে পারে। Now current world population is infected of asymptomatically with MTB, 5 to 10% develop the clinical disease. Worldwide 10 million new cases of TB occurred in 2018. Death due to TB 12 lakhs in HIV negative and 2.5 lakh in HIV co-infected people. HIV এর সাথে টিবির একটা নিবিড় সম্পর্ক আছে। HIV যাদের হবে তাদেরকে টিবি টেস্ট করতে হবে, মাস্ট। আবার যাদের টিবি থাকবে তাদেরকে আমাদের HIV টেস্ট করতে হবে, এটা মাস্ট। বিকজ টিবি তাদেরই হয় যাদের হচ্ছে কিন্তু একটি ইমিউনো কম্প্রোমাইজ স্টেট থাকে, ফলে সেক্ষেত্রে HIV টেস্ট ইজ আ মাস্ট ইফ পেশেন্ট হ্যাভিং আ কি টিবি পজিটিভ, ভাইস ভার্সা।
So 8 countries accounted for the 2/3 of the total TB burden. India having the largest share. 2018, 27 lakh cases occurred in India, highest burden from the Uttar Pradesh. Now laboratory diagnosis. Now laboratory diagnosis আমরা কি করব? First is a বর্ণ কথা নয়। In pulmonary TB sputum, 2 specimens. কেন 2 specimen? বর্ণ কেন 2 specimen পাঠাতে হয়? আর্লি মর্নিং এই পাঠাবো আমরা, কিন্তু why 2 specimen? না, কারণ আমার একটা স্পেসিমেন ইজ নট ইনাফ টু ডায়াগনোস। টিবি ব্যাসিলাই যে আমি সবসময় পাচ্ছি তার কোনো মানে নেই। দুটো আর্লি মর্নিং স্পেসিমেন পাঠাতে পারলে ভালো, বাট থিং ইজ দ্যাট ওই জন্য ধর আমার কাছে একটা পেশেন্ট এসছে, একটা স্পট পাঠাতে পারি, নাহলে একটা আর্লি, কারণ আর্লি যদি আমি যখন পাঠাবো তখন হচ্ছে সেইখানে টিবিটা চান্সেস অফ আমার সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যায়। ঠিক আছে। এক্সট্রা পালমোনারি টিবি স্পেসিমেন ভ্যারি ডিপেন্ডিং অন দ্য সাইট অন ইনভলভ। যদি আমার কাছে এক্সট্রা পালমোনারি টিবি হয় কোথায়, যদি জিআই হয় তাহলে আমাকে কি করতে হবে? এন্ডোস্কোপি করতে হবে। যদি আমার পেশেন্টের তোর বল স্কেলিটাল টিবি হয় তাহলে আমাকে এমআরআই করে তাহলে ওখানে বায়োপসি করে আমাকে স্পেসিমেন নিতে হবে। যেখানে থাকবে আমার সেখান থেকে স্যাম্পেল নিয়ে আমাকে আইডিয়ালি স্যাম্পেল পাঠাতে হবে। নিয়ে এবার আমি করব কি? ডাইজেশন, ডিকন্টামিনেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য টেকনিক। এবার পেশেন্ট যে পাঠানো হচ্ছে, যদি আমি একটা প্লুরাল ইফিউশনস পাঠাই, ঠিক আছে, তো সেটা স্টেরাইল ফ্লুইড হতে পারে। সেই স্টেরাইল ফ্লুইডের আমার কোনো ডিকন্টামিনেশনস লাগে না। কিন্তু আমার যদি স্পুটাম স্যাম্পল যখন আমি পাঠাচ্ছি, when we send a sputum sample, sputum having a always a contaminations, তাই যে কোনো স্যাম্পেলের ডিকন্টামিনেশন টেকনিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দুটো মেথডে হয়, মডিফাইড পেট্রপ মেথড আর একটা হচ্ছে ন্যাল্ক মেথড। These are the sterile specimen collected aseptically, ঠিক আছে। CSA, pericardial fluid, synovial fluid, ascitic fluid, এইগুলো হচ্ছে আমার কি স্টেরাইল ফ্লুইড, স্টেরাইল এরিয়া থেকে এগুলো এসছে। But sputum is never is a sterile specimen. Suboptimal specimen, pleural fluid যখন আমরা collected and centrifuged, blood for disseminated TB and co-infected with HIV, specimen contaminated with normal flora, swab, considering suboptimal specimen, আমি কখনোই swab নেব না। Urine, 3 early morning specimens collected যখন আমরা genitally urinary TB পাঠাবো তখন। Stool for disseminated TB in HIV infected patient and infected, মানে এইগুলো আমার কাছে কিন্তু আদার্স অপরচুনিটি ইনফেকশনস থাকতে পারে বা নর্মাল ফ্লোরা থাকতে পারে, সো উই হ্যাভ টু কেয়ারফুল এইগুলো যখন আমরা প্রসেস করব এই টাইপ অফ স্যাম্পলস। আদার রেসপিরেটরি স্পেসিমেন, ব্রঙ্কিয়াল সিক্রিয়েশনস, ব্রঙ্কোঅ্যালভিউলার লাভাজ, গ্যাস্ট্রিক লাভাজ রেকমেন্ডেড ফর চিলড্রেন or if you suspect a patient with abdominal TB. নেক্সট আমার কাছে স্যাম্পেল এলো, আমি কিভাবে দেখবো স্যাম্পেলকে? যেটা আমরা জেডেন স্টেন করি, এফবি স্টেন মোস্ট সব জায়গায় যেটা চলে, কিন্তু এখানে একটা গল্প আছে। নাও দ্য টিবির আমাদের যে প্রোগ্রাম সেখানে সিবিন্যাট মাস্ট। কেন সিবিন্যাট মাস্ট সেটা আসছি, কারণ ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য। দিস ইজ আ জেডেন স্টেন, এটা হচ্ছে আমার হ্যাঁ ফ্লোরোসেন্ট or amine phenol staining of the sputum smear. RNTCP guideline is used for Zn stain sputum smear, morning of the treatment response of the patient, assessing the severity of the disease, assessing of the infectiousness of the patient, higher the grade, more is the infectiousness. এইটা হলো হ্যাঁ গ্রেডিং। আমার কাছে যদি মনে কর একটা অয়েল ইমার্শন ফিল্ডে মোর দেন আমার কাছে 100টা ফিল্ড দেখলাম, তাতে যদি আমি কোনো ব্যাসিলাই না পাই তাহলে এটা নেগেটিভ রেজাল্ট। 1 থেকে 9টা ব্যাসিলাই পেলাম উইদিন 100 অফ অয়েল ইমার্শন ফিল্ড, তাহলে এটা আমার স্ক্যান্টি গ্রেডিং হবে পজিটিভ। 10 to 99 ব্যাসিলাই ইন 100 অয়েল ইমার্শন ফিল্ড 1+, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে টিবির গ্রেডিংটা বলো তো আয়ুষ, ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞাসা করবো তোমাকে, ঠিক আছে, এটা দেখে রাখো। আমাদের অ্যাপার্ট ফ্রম স্পট ডায়াগনোসিস আমরা কালচার করতে পারি। যখন লোড আরো কম থাকে তখন উইল গো ফর কালচার। কালচারের দুটো টেকনিক আছে, একটা হচ্ছে কনভেনশনাল এলজে মিডিয়াতে আমরা কি করলাম,
জাস্ট স্পুটামটাকে সেখানে ঘষে দিলাম, ওটা 2-3 সপ্তাহ পরে আস্তে আস্তে ওটা গ্রোথ পাবো। অ্যানাদার ইজ এ অটোমেটেড মেথড। অটোমেটেড মেথডে ওখানে একটু প্রপারলি একটা যেমন ব্লাড কালচার বোতল হয় সেরকম টিবির কালচার বোতল থাকে, সেখানে আমি পেরিকার্ডাল ফ্লুইডটা পুশ করে দিলাম, নিয়ে মেশিনে ঢুকিয়ে দিলাম। যদি টিবি থাকে কি সঙ্গে সঙ্গের জন্য তো হচ্ছে পিসিআর, এফবি, কালচার তো বাবার টাইম লাগবে। হ্যাঁ ওটাই তো বলছি, দাঁড়া আসছি তো, তোকে তো স্যাম্পেল পাঠিয়েছে, স্যাম্পেল পাঠিয়ে তুই তো সিস্টেম উইথ কার্ট্রিজ, এই কার্ট্রিজে আমাদের এখানে এক একটা করে স্যাম্পেল লোড করে ঢুকিয়ে দিতে হয়, নিয়ে আমার পজিটিভ আসে। আর কি আছে আমার টেস্ট? টিউবারকুলিন টেস্ট অ্যান্ড ইন্টারফেরন গামা আছে, বাট দিস আর নন স্পেসিফিক টেস্ট। টিউবারকুলিন টেস্ট হচ্ছে কি আমরা বাচ্চাদের জেনারেলি করি, অনেক সময় বাচ্চারা প্রপারলি দিতে পারছে না, তো একটা 10 মিলিমিটারের কাছাকাছি আমার যদি পজিটিভ আসে স্কিন ইনডিউরেশনস, দেন উই ক্যান সাসপেক্ট কি যে টিবি হতে পারে। আর একটা হচ্ছে ইগ্রা, ইগ্রাটা করা হয় লেটেন্ট টিবি দেখার জন্য। ইগ্রা ইজ আ ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। যদি আমাদের প্রত্যেকের আজকে কিন্তু ইগ্রা পজিটিভ আসতে পারে, কেন? আমাদের সবার মধ্যেই টিবি ব্যাসিলাই আছে, কারণ আমরা হচ্ছে যেহেতু ভারতবর্ষে থাকি, আমার এখানে প্রিভেলেন্স অনেক বেশি, বাট আমাদের ইমিউনিটি ইজ সো স্ট্রং, আমাদের ইমিউনিটি ইজ এ সো স্ট্রং যেটা টিবিটা প্রপারলি প্রোপাগেট করতে পারে না। সো আমাদের তখনই হচ্ছে, সাপোজ আমাদের আজকে ভবিষ্যতে এইচআইভি হলো, তো আমার ইমিউনিটি কমে গেল, ঠিক আছে, দেন সেই লেটেন্ট টিবি উইল বি আ অ্যাক্টিভ স্টেট, তখন আমার টিবিটা প্রপারলি শরীরে বাসা বাঁধবে। ক্লিয়ার? সো লেটেন্ট টিবি ডায়াগনোসিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ নাও উই হ্যাভ নাও উই হ্যাভ সাম কাইন্ড অফ ড্রাগস যেটা আমার ইমিউনো সাপ্রেশন করে। কি ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস আছে? ফার্স্ট নাম্বার 1 is a steroid, right? Suppose a patient having a rheumatoid arthritis, you have to give a methotrexate, you have to give steroids, you have to give tofacitinib। এখন প্রচুর চলছে এই মলিকিউলটা, ঠিক আছে, হ্যাঁ। Febuxostat is a hyperuricemic drug, not a rheumatoid arthritic drug. তো tofacitinib একদম ব্ল্যাক বক্স ওয়ার্নিং। এটা দেওয়ার আগে আমি এরকম কেস পেয়েছি, একটা লেটেন্ট টিবি পজিটিভ নিয়ে এসছে, অর্থোপেডিক্স দিয়ে দিয়েছে, তোর টোফাসিটিনিব চালিয়ে দিয়েছে, নিয়ে পেশেন্টের এখানে গ্ল্যান্ড ফুলে এসছে, আই এম সাসপেক্টিং অফ লেটেন্ট টিবি, দেন আই উইল সেন্ড আ ইগ্রা। উইদাউট এইচআইভি, উইদাউট এইচবিএস অ্যান্টিজেন, এইগুলো ছাড়া কখনো আমরা কি করব, ঠিক আছে। দিস আর দ্য ক্লাস তোর সিনারিও ওয়্যার উই সেন্ড ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। রিপোর্টটা এত ভজঘট, আমারই মানে ইন্টারপ্রিট করতে দম বেরিয়ে গেছিলো, মানে ইটস আ ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট রিপোর্টটা, মানে কমনলি পাঠানো হয় না। টিউবারকুলিন টেস্ট ইজ নট স্পেসিফিক, কারণ আমাদের সবাই উই আর বিসিজি ভ্যাকসিনেটেড, রাইট? যদি বিসিজি ভ্যাকসিনেটেড থাকে তাহলে এটা কিন্তু পজিটিভ আসবে, ঠিক আছে। সো টিউবারকুলিন টেস্ট আমরা সচরাচর করি না, কিন্তু যেখানে একদমই নিরুপায়, কিছুই করতে পারছি না, কিছু তো একটা গাইডেন্স পাবো যে হয়তো ইনডিউরেশনটা বেশি এলো। নাও দিস চার্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, ঠিক আছে। এই চার্টটা সবাই ভালো করে দেখ। সাপোজ এ পেশেন্ট হ্যাভিং আ প্রিজাম্পটিভ টিবি, ঠিক আছে, প্রিজাম্পটিভ টিবি মানে আমার কাছে এসছে কাশি নিয়ে, প্রপারলি একটা ওয়েট লস হিস্ট্রি আছে, একটা ফিভারের হিস্ট্রি আছে, নিয়ে আমি তাহলে তাকে কি করব বর্ণক, তাহলে স্মিয়ার পজিটিভ হতে পারে, আইদার এবি পজিটিভ আর আইদার আমার স্মিয়ার নেগেটিভ হতে পারে। অলওয়েজ উই কোলাবোরেট উইথ হোয়াট? চেস্ট এক্সরে ফাইন্ডিংস। চেস্ট এক্সরে কি করেছে? স্মিয়ার পজিটিভ, চেস্ট এক্সরে গুলি মারো, তার ইনফিল্ট্রেট আছে নেই, আই এম লিস্ট বদার্ড, পজিটিভ, গল্প শেষ। স্মিয়ার নেগেটিভ কিন্তু আমার চেস্ট এক্সরে সাজেস্টিভ অফ টিবি, তাহলে আমি কি করবো? পেশেন্টটাকে ছাড়বো না ভাই, আমাকে তোমাকে নিয়ে ভাবতে হবে, গল্প আছে। স্মিয়ার নেগেটিভ, চেস্ট এক্সরে নেগেটিভ, কিন্তু না, স্মিয়ার অ্যান্ড চেস্ট এক্সরে আইদার নেগেটিভ অর নট অ্যাভেলেবল উইথ হাই ক্লিনিক্যাল সাসপিশনস। দুটোই নেগেটিভ, কিন্তু তোর মনে হচ্ছে এনি হাউ ধর একটা এইচআরসিডি করলি, একটা ফোকাস পেলি, বাট হোয়াট এভার, হ্যাভিং আ হাই ক্লিনিক্যাল সাসপিশনস রয়েছে, দুটো নেগেটিভ, সব পেশেন্ট ভালো হয়ে গেল, গল্প শেষ।
কিন্তু তোর ভালো হচ্ছে না, পেশেন্ট খারাপ আছে, তুই একটা HRCT করে একটা ফোকাস পেয়েছিস, ইন দ্যাট কাইন্ড অফ সিনারিও। সো ইউ হ্যাভ 3 সিনারিও, একটা পজিটিভ নয়, বেসিক্যালি হাই সাসপিশনস, মাইট বি আ এক্স-রে, মাইট বি আ clinical, might be a HRCT, whatever. Then what? You will do a CBNAT. CBNAT is a gold standard thing right nowadays. What is CBNAT? CBNAT হচ্ছে আমি কি করছি, মাল্টিপ্লেক্স PCR, সরি RT-PCR, সেটাকেই আমি কার্ট্রিজের মাধ্যমে করছি, ঠিক আছে। সেখানে আমার দুটো টিবির তো সম্পর্কে, একটা তো আমাকে জিন পজিটিভ আছে কি নেই সেটা তো জানাচ্ছেই। সেকেন্ড যেটা ইনফরমেশন দিচ্ছে, রিফাম্পিসিন অ্যান্ড আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্স। নাওয়াডেজ উই আর bothered about the resistance pattern. আমার কাছে টিবির পেশেন্ট এলো, আমি টিবির ওষুধ চালু করে দিলাম না, এটা ব্যাপার নয়। উই আর মোর কনসার্নিং অ্যাবাউট হোয়াট, যে আদৌ দেখা গেল তার ভেতরে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স বসে হয়ে আছে, আর আমি তাকে এমনি রিফাম্পিসিন ওষুধ দিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? কাজ করবে না। ও আবার একটা, তাহলে আলটিমেটলি বাকি ড্রাগসগুলোরও রেজিস্ট্যান্স হবে, একটা MDR টিবি হয়ে যাবে, সেখান থেকে XDR হয়ে যাবে। দেন নাওয়াডেজ এভরি পেশেন্ট যদি টিবি পজিটিভ হয়, যদিও এখন এই গ্রাম বাংলা এখন এটা প্রপারলি ফলো করা হয় না, কারণ আমার CBNAT ইজ নট প্রপারলি অ্যাভেলেবেল। গোটা ডিস্ট্রিক্টে হয়তো একটা আছে, হিউজ বার্ডেন, সবাই FB করে চালাচ্ছে, বাট এটা ঠিক না। ইফ ইউ হ্যাভ এনি টিবি পেশেন্টস, তোর কাছাকাছি পরিচিত বা কোনো কিছু থাকে, ফার্স্ট ইউ আস্ক হোয়াট ইজ ইউর CBNAT রিপোর্ট। CBNAT রিপোর্ট ঠিক ছিল তোমার? রিফাম্পিসিন সেন্সিটিভ তো? রিফাম্পিসিন যদি সেন্সিটিভ না থাকে, ঠিক আছে, MTB ডিটেক্টেড, রিফাম্পিসিন সেন্সিটিভ, রিফাম্পিসিন ইন্টারমিডিয়েট, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট, তাহলে আমার মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি, আমি তাকে টিবির ওষুধ ডটসে পাঠিয়ে দেবো, শুরু করে যাবো, রাইট? ডেলি রেজিম চালু হয়ে যাবে। কিন্তু পেশেন্টের যদি আমার এখানে রিফাম্পিসিন ইন্টারমিডিয়েট হয় বা রিফাম্পিসিন রেজিস্ট্যান্স থাকে, দেন হোয়াট উইল ডু? রেফার টু দ্য ম্যানেজমেন্ট অফ রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। এটা একটু তোদের লেভেলের নয়, আরো হায়ার লেভেলে লাগে। দেন উইল গো ফর, জেনেরা কি করব, আইদার MGIT টু MGIT। MGIT হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াল ব্রথ ডাইলিউশনস টেকনিকে, সেখানে আমি রেজিস্ট্যান্স প্যাটার্নটা দেখছি, অর LPA লাইন প্রোব অ্যাসে, সেখানেও আমি রেজিস্ট্যান্স প্যাটার্নটা পুরোটা ড্রাগসের পাচ্ছি। কারণ আমাকে তখন জানতে হবে এই পেশেন্টের রেজিস্ট্যান্স প্যাটার্ন কি, সেই অনুযায়ী আমি তখন তাকে সেই ওয়াইজ টিবির ড্রাগসগুলোকে চুজ করব। ক্লিয়ার? আর যদি রিফাম্পিসিন ইন্টারমিডিয়েট থাকে, আমি রিপিট CBNAT স্যাম্পেল পাঠাবো। রিপিট CBNAT স্যাম্পেলে যদি আমার এটাও ফেড ইন্টারমিডিয়েট আসে অন সেকেন্ড স্যাম্পেল, যদি পজিটিভ আসে তো হয়েই গেল, তাহলে আমি কালেকশন ফ্রেশ স্যাম্পেল অ্যান্ড লিকুইড কালচার আর LPA তে চলে যাব, রাইট? এবার CBNAT আমার ডিটেক্টেড হয়নি, নট ডিটেক্টেড অর CBNAT ইজ নট অ্যাভেলেবল, ক্লিনিক্যালি সাসপিশন অফ টিবি, কনসিডারিং অল্টারনেট ডায়াগনোসিস, ইয়েস অল্টারনেট, মানে যদি আমি ভাবি যে হ্যাঁ আমার কাছে CBNAT নেই, তাহলে আমার কাছে কি আছে, FB আছে, FB পজিটিভ, আমি টিবির ওষুধ শুরু করে দেবো। কিন্তু আমার কাছে যদি মনে কর FB নেগেটিভ, হাই সাসপিশনস, তখন আমি চালু করতে পারি, কিন্তু নাওএডেজ এটা এখন রেকমেন্ডেড করা হচ্ছে না। আমার কাছে যদি সাপোজ লাংসে একটা ফোকাস থাকে, আই উইল গো ফর এ ব্যাল, আমি ব্যাল করব, ঠিক আছে, উইদাউট PCR আজকে পজিটিভ ছাড়া নো ক্লিনিশিয়ানস ক্যান নট স্টার্ট আ টিবি ড্রাগ, এটা কিন্তু মানে একদম নর্মস চলে এসছে, রাইট? সো ইম্পর্টেন্স অফ CBNAT তোরা বুঝলি। CBNAT ইজ আ, কি করছে আয়ুষ, দুটো ড্রাগের আমার রেজিস্ট্যান্স প্যাটার্ন বলছে, রিফাম্পিসিন আর আইসোনিয়াজাইড। যদি আমার রেজিস্ট্যান্স প্যাটার্ন না জানি, না জেনে যদি আমি ওষুধ দিই, তাহলে কি হবে, আমার রেজিস্ট্যান্স লেভেলটা বেড়ে যেতে পারে, রাইট? দিস ইজ দ্য, এইটা কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে। তাহলে কি হচ্ছে, MGIT যেটা বললাম, আর একটা লাইন প্রোব আছে, জিন এক্সপার্ট, যেটা আবার একটা বলবো, ফার্স্ট লাইন রাখ। হ্যাঁ, তাহলে ট্রিটমেন্টটা তোদের ফার্মাতে পড়বে। জাস্ট কয়েকটা জিনিস বলে দিই। নাওএডেজ মাল্টি ড্রাগ থেরাপি, কম্বিনেশনস অফ মোর দেন ওয়ান ড্রাগ, short course of chemotherapy lasting for more than 6 months or longer for drug resistant TB। আমাদের এটা কতটা ফেজে হয়, 2 phase of chemotherapy,
The short course is divided into intensive phase, multiple ATDs that rapidly kill the bacilli, making the smear negative, followed by continuous phase, aims at cleaning the remaining dormant bacilli to prevent its relapse. DOT strategy, observe treatment, short course, recommended by RNDCP and WHO. Here the strategy is used for the entire treatment course is supervised to improve the patient compliance. মানে ডটস থেরাপির মুদ্রা কথা হলো আমার কাছে রুগী আসবে, আমি ওষুধ নেবে, আমার কাছে সামনে খাবে, বাড়ি যাবে, ঠিক আছে? কিন্তু সেটা সব সময় হয় না। এখন ডেলি রেজিমেন্ট চলে গেছে, তো 7 দিন করে করে ওষুধ দিয়ে দেয়, এবার পেশেন্ট খাচ্ছে কিনা ভগবান জানে। Universal DST, if found is a rifampicin sensitive, the line probe assay is performed, and the other first like ATZ like isoniazid. If rifampicin resistant, then LP is performed for second line agents such as fluoroquinolones. মানে এটা করা উচিত যদি আমার রিফাম্পিসিন সেন্সিটিভ থাকে, বাকি ড্রাগস গুলো দেখা উচিত, কিন্তু জেনারেলি দেখে না। রিফাম্পিসিন সেন্সিটিভ যদি হয় আমরা ধরে নিই বাকি জিনিসগুলো ড্রাগস যেগুলো রয়েছে HRJD আর সেন্সিটিভ, কিন্তু যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স হয় ইউ হ্যাভ টু ডু আ এমজিট অর লাইন প্রোব অ্যাসে। তো সিবিন্যাট রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিবি সেকেন্ড লাইন এলপিএ করা হবে। সিবিন্যাট রিফাম্পিসিন সেন্সিটিভ জেনারেলি ফার্স্ট লাইন এলপিএ করা হয়, বাট ইট ইজ নট ফলো ইন ইন্ডিয়া, ঠিক আছে? আইসোনাইজাইড সেন্সিটিভ ইনিশিয়েট ড্রাগ সেন্সিটিভ টিবি রেজিমেন, আইসোনাইড রেজিস্ট্যান্ট ইনিশিয়েট এইচ মোনো পলি রেজিমেন। কি দেওয়া হয় স্ট্যান্ডার্ড টিবিতে? আমরা 6 months কোর্স 2 ফেজ, একটা হলো ইন্টেন্সিভ ফেজ 4 ড্রাগস HRJD। বর্ণক বল HRJD এর ফুল ফর্ম কি? কে বলবে HRJD এর ফুল ফর্ম কি? হাক, 4টে ড্রাগ আছে এটাতে। R for stands for rifampicin, Z stands for হ্যাঁ আইসোনিয়াজাইড কোনটা? ই, এটা কি? জেডটা কি? এটা ইথামবিউটল নাকি? এটা ইথামবিউটলই। তাহলে কি হলো? আরটা হলো রিফাম্পিসিন, ইটা হলো ইথামবিউটল, জেডটা কি আর এইচটা কি? জেডি। হোয়াট ইজ HRJD স্ট্যান্ডস ফর? H for isoniazid, বল সবাই বল। H for R for Z for E, Z for E stands for হ্যাঁ ঠিক আছে। আগে এটা 5 রেজিম ছিল, 5 ড্রাগস রেজিম। নাও ইট ইজ a daily dose of HRJD, 4 drugs for 2 months, daily regime, okay, followed by continuous phase with 3 drug HRE। জেডটা উঠে যাচ্ছে, আগে এস ছিল। স্টেপটোমাইসিন is now omitted because of ototoxicity or whatever other reason, ঠিক আছে? আগে HRJDS ছিল, আগে আমরা যখন পড়েছিলাম তোদের সময় তখন 3টে করে ওষুধ, সরি এই 5টা করে ওষুধ সপ্তাহে 3 দিন খেতে হতো, এখন এটা ডেলি রেজিমে হয়ে গেছে। বুঝলি আয়ুষ? তাহলে কি হবে? HRJD ফর কত মাস? 2 মাস। এই বর্ণ কত মন দিয়ে শুনেছে, একটা চাঁটি ফোন করছে, ঠিক আছে? তো দিস ইজ আ স্ট্যান্ডার্ড, এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করবে, ফার্মাতে জিজ্ঞাসা করবে, রাইট? ইন ফিক্সড ডোজ কম্বিনেশন ট্যাবলেট অ্যাজ পার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট ব্যান্ডস। এবার প্রত্যেকটার হচ্ছে ওয়েট আছে, একটা যদি 100 কেজি পেশেন্টের থাকে বর্ণ গেল, আর যদি আয়ুষ আছে আন্ডার নিউট্রিশন, তাহলে দুজনের কিন্তু তুই ওভারওয়েট, দুজন যদি আসে দুজনের কিন্তু রেজিম আলাদা হবে অ্যাজ পার বডি ওয়েট। BMI নরমাল আছে না? নাও দ্য কনসেপ্ট ইজ BMI ইজ চেঞ্জিং, কোনো ওয়েট ইজ আইডিয়াল নয়।
Now the concept is coming body fat percentage. মনে কর একটা বডি বিল্ডার, তার হাইট 164 বা 165 সেন্টিমিটার, অতটাও বেশি হাইট নয়, তার 90 কেজি হতেই পারে, খুব নর্মাল, তার মাসেল মাস বেশি, কিন্তু আইডিয়ালি দেখতে হবে তার ফ্যাট পার্সেন্টেজ কত আছে। ফ্যাট পার্সেন্টেজে মাপার 3টে টেকনিক আছে। মোস্ট অ্যাকুরেট মেথড ইজ আ ডেক্সা স্ক্যান, ঠিক আছে? ডেক্সা স্ক্যান দিয়ে, আরে বলছি রে বাবা শোন, মেথড যেটা হলো আমার 3টে পার্টে, একটা চেস্টে, একটা অ্যাবডোমেন আর একটা থাই, ক্যালিপার আছে, বডি ফ্যাট পার্সেন্টেজ ক্যালিপার, ওটা পিঞ্চিং মেথডে তুই করলি, করে সেখানে একটা পার্সেন্টেজ 3টে এভারেজ নিয়ে দেখা যায়। থার্ড ইজ আ ইলেকট্রিক্যাল ইম্পেন্ডেন্স মেথড, এটা আমার বাড়িতে ছিল মেশিনটা, যখন জিম ফিম করতাম তখন শুরু করেছিলাম, তখন কিনেছিলাম। এরকম একটা মেশিন এরকম ভাবে নিয়ে ধরতে হয়, তো একটা ইলেকট্রিক্যাল স্টিমুলি দেয়। ফ্যাট ইজ আ হোয়াট? ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের গুড না ব্যাড? ব্যাড না? তো মাসেল দিয়ে ভালো করে দিয়ে একটা ক্যালকুলেশন করে পার্সেন্টেজ বার করে। আমি পৃথিবীর জবার করেছি, আমার 24% আসতো, যাই হোক। তো দিস আর মোস্ট 3 টাইপস অফ ইলেকট্রিক্যাল। আর একটা হচ্ছে ভিজুয়াল চার্ট আছে, সেটা দেখবি ফ্যাট পার্সেন্টেজ চার্ট ভিজুয়াল মেথড দিয়ে দিস, তাই কোথা থেকে কোথায় চলে গেল, তো সেখানে দিয়েও দেখা যায়।